কি এমন পাপ করেছিলাম যে তোর মতো ছেলেকে জন্ম দিলাম? আব্বু বিশ্বাস করো, আমি কিছুই করিনি। এটা ওর সাজানো। ওই মুখে আমাকে আব্বু বলে ডাকবি না। এখনই চলে যা আমার সামনে থেকে। আম্মু, তুমি বিশ্বাস করো, আমি এগুলো কিছুই করিনি। চুপ! ওই মুখে আমাকে আম্মু বলবি না। কি এমন পাপ করেছিলাম যে তোর মতো ছেলে জন্ম দিলাম? বের হয়ে যা আমার সামনে থেকে, চলে যা। ওর মতো ছেলে আমার থাকলে বিষ খাইয়ে মেরে ফেলতাম। কিরে, যাচ্ছিস না কেন? চলে যা এখান থেকে, আর কোনোদিন আমার সামনে আসবি না। আচ্ছা ঠিক আছে, তবে একদিন সত্যিটা জানতে পারবে। সেদিন আমাকে হাজার ডাকলেও আমি আর আসবো না। আর মিথিলা, কাজটা তুই ঠিক করলি না, এর বিচার আল্লাহ করবে। এই বলে বাসা থেকে বের হয়ে গেলাম। আপনারা হয়তো কিছুই বুঝছেন না, আসুন আপনাদের খুলে বলি। আমি সাজ্জাদ, কেয়ার বা মায়ের একমাত্র সন্তান। অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। বাবা দেশের নামকরা একজন টপ বিজনেসম্যান, তার একমাত্র ছেলে আমি। এখন চলুন আপনাদের আমার পুরো কাহিনীটা বলি। আজকে বিকেল 5টায়, আজকে ছিল আমার আব্বুর বন্ধুর মেয়ে মিথিলার জন্মদিন, তাই আজকে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনাদের তো বলাই হলো না, আমার আব্বুর বন্ধু আমাদের বাড়িতেই থাকে, তার ফ্যামিলি নিয়ে। তো সন্ধ্যার সময় আমি আমার রুমে এলাম, ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। বের হয়ে দেখি মিথিলা তোয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে তোয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলাম, কারণ এর আগে ও কোনোদিন আমার রুমে আসেনি। হঠাৎ আজকে আমার রুমে আসাই ব্যাপারটা ভালো লাগছে না। তাই আমি ওকে বললাম, কি ব্যাপার, তুই আমার রুমে কি করিস? মিথিলা আমার থেকে বয়সে 2 বছরের বড়, তাই তুই করে বলি, আর মিথিলা আমাকে তুমি করে বলে। না মানে তোমাকে একটা কথা বলতে এলাম। আচ্ছা বল, এখন কি বলবি? জানি না কথাটা তুমি কিভাবে নেবে। আসলে তুমি কি আমাকে বিয়ে করবে? পাগল হয়ে গেছিস নাকি? আমি তোকে নিজের বোনের মতো দেখি, তোকে কখনো আমি বিয়ে করব না। লাস্ট বার বলছি, তুই কি আমাকে বিয়ে করবি? বললাম তো না। দেখ আমি কি করি। এই বলে মিথিলা দরজা বন্ধ করে দিল। আমি খুব ভালো করেই বুঝতে পারলাম ও কী করতে চায়, তাই আমি আমার বাটন ক্যামেরা চালু করে দিলাম। আমার শার্টের সাথে সবসময় এটা লাগানো থাকে। এদিকে মিথিলা দরজা বন্ধ করে দিয়ে চিৎকার করছে আর নিজের জামা ছিঁড়ছে। আমি শুধু দাঁড়িয়ে আছি, কারণ সব রেকর্ড হচ্ছে। মিথিলার চিৎকার শুনে বাসায় সবাই দরজার কাছে এসে দরজা ধাক্কাতে লাগলো। আমি দরজা খুলতে যাব, তার আগেই মিথিলা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর আমার ওপর শুয়ে শয়তানি হাসি দিয়ে ন্যাকা কান্না করতে থাকে। আমি ওকে সরানোর চেষ্টা করছি, তার আগেই সবাই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারপর তারা আমাকে ভুল বোঝে। এই ছিল আমার ঘটনা। তো আমি চলে এলাম ওই বাড়ি থেকে। এখন কোথায় যাব কিছুই বুঝতেছি না। বাসা থেকে বের হওয়ার সময় শুধু মোবাইল ও ল্যাপটপ আর আমার এটিএম কার্ডটা নিয়ে এসেছি। এই এটিএম কার্ডে যত টাকা আছে তা দিয়ে আমার সারা জীবন চলে যাবে। এটা আমার পার্সোনাল কার্ড। এই কার্ডের কথা আমি ছাড়া কেউ জানে না। এখন কোথায় যাব কিছুই বুঝতেছি না। আর আব্বু আম্মু আমাকে অবিশ্বাস করলো। আমি ফোনটা পকেট থেকে বের করে ভিডিওটা আব্বু আম্মুর মোবাইলে পাঠিয়ে দিলাম। তারপর হাঁটা শুরু করলাম। কোথায় যাব কিছুই বুঝতেছি না। মোবাইলটা বের করে দেখি রাত 10:30 বাজে। তো আমি এটিএমে ঢুকে গেলাম, কার্ড থেকে 20,000 টাকা তুললাম আর ল্যাপটপ যত্ন করে রেখে দিলাম। আপনারা আবার ভাবেন না যে টাকা আমার কার্ডে আছে এটা আমার আব্বুর টাকা। না, এটা আমার ফিনান্স থেকে ইনকাম করা টাকা। আর ল্যাপটপটা এই জন্যই নিয়ে এসেছি। রাত অনেক হলো, তো একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে বের হলাম। বাস স্ট্যান্ডে চলে এসে একটা চেয়ারে বসে পড়লাম। কোথায় যাবো এটা ভাবতে লাগলাম। তখন আমার মনে পড়লো ঢাকায় আমি একটা ফ্ল্যাট কিনেছি আমার ফ্রিল্যান্সের টাকা দিয়ে। এটার ব্যাপারে কেউ জানে না। আমার আরও অনেক কিছু আছে যেটার সম্পর্কে আমি ছাড়া কেউ জানে না। তো আমি ঢাকার একটা বাসের টিকিট কাটলাম, তারপর বাসে গিয়ে নিচের সিটে বসলাম। জীবনে প্রথম আমি বাসে উঠলাম, সব আমার ভাগ্য। আমার পাশের সিটটা এখনও খালি আছে। বাস ছাড়তে এখনও 30 মিনিট বাকি আছে, তাই ভাবলাম কিছু খাবার কিনে আনি। তাই বাস থেকে নেমে কিছু খাবার ও পানি নিয়ে আসলাম। তারপর বাসে উঠে নিচের সিটে বসে পড়লাম। আমার পাশের সিটে একটা মেয়ে বসছে, দেখতে মাশাআল্লাহ যে কেউ ক্রাশ খাবে। তবে আমার আবার ওসব দিকে আগ্রহ নেই। তারপর বাসটা আস্তে আস্তে চলতে শুরু করলো। আমি বাইরের দৃশ্য তাকিয়ে দেখতে লাগলাম। নিজের চিরচেনা শহরটাকে ছেড়ে রওনা দিলাম অচেনা এক জায়গায়, যেখানে কেউ আমায় চিনবে না। কাল থেকে নেমে পড়তে হবে নিজের জীবন যুদ্ধ। এসব ভাবতে লাগলাম। তখন আমার ফোনের কথা মনে পড়লো। আমি ফোনটা পকেট থেকে বের করলাম, তারপর ফোন থেকে সিম কার্ড খুলে ভেঙে বাইরে ফেলে দিলাম। আজকে থেকে আমার আব্বু আম্মু কেউ নেই যারা আমাকে বিশ্বাস করে না। তাদের সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। পরে ফোনটা পকেটে ঢোকালাম। আমি আমার পাশের সিটে তাকিয়ে দেখি মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকে কোনো খেয়াল না করে বাইরে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর মেয়েটি আমাকে বলল, আপনার কি মন খারাপ? কেন বলুন তো? না, আপনাকে দেখে মনে হলো আপনার মন খারাপ। না, তেমন কিছু না।
আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সাজ্জাদ। আপনার নাম কি? আমার নাম মায়া। অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আপনি কিসে পড়েন? আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। ও, তাহলে তো ভালোই। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? ঠিক তাহলে কিন্তু তুমি করে বলতে হবে। আছে, তবে আপনাকেও তুমি করে বলতে হবে। আমি তো তুমি করেই বলছি, কিন্তু তুমি তো আমাকে আপনি আপনি করে বলছো। আচ্ছা ঠিক আছে। ওকে, তা তুমি ঢাকায় কি কারণে যাচ্ছ? যাচ্ছি কি আর সাথে, অনেক লম্বা এক কাহিনী, থাক বাদ দাও। আমাকে বলতে পারো, সমস্যা নেই। না থাক। প্লিজ বলো না কি হয়েছে। মায়ার অনেক জড়াজড়িতে আমি বললাম, আচ্ছা তাহলে শোনো। সব ঘটনা খুলে বললাম। আমার পুরো ঘটনা শুনে মায়া আমাকে বলতে লাগলো, তোমার জীবনে এত কষ্ট, আমি ভাবতেই পারিনি মিথিলা এত খারাপ একটা কাজ করবে। থাক এসব বাদ দাও, ওদের নিয়ে আমি ভাবতে চাই না। ঠিক আছে, তবে তুমি এখন থাকবে কোথায়? আমার একটা ফ্ল্যাট আছে, সেটার ব্যাপারে আমি ছাড়া কেউ জানে না, তাই আমি আজ থেকে সেখানেই থাকবো। ও, কিন্তু তুমি চলবে কিভাবে? এই যে কার্ড আর ল্যাপটপ, এই কার্ডে যা আছে তা দিয়ে সারা জীবন চলে যাবে। তাছাড়া আমি ফিনান্স থেকে ইনকাম করে চলি, আমার বাবার টাকা ব্যবহার করি না। ও, ঠিক আছে। তারপর আর কেউ কোনো কথা বললাম না। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। যখন ঘুম ভাঙলো তখন আমি দেখলাম আমি মায়ের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছি, মায়াও আমাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখার পর সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়লাম এবং ঠিক করে বসে মায়াকে বললাম, সরি, ঘুমের করে কখন তোমার কাঁধে মাথা চলে গেছে জানি না। না না, ঠিক আছে, সমস্যা নেই। তারপর বাস আমার গন্তব্যে এসে থামলো। আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাস থেকে নেমে গেলাম। মায়া আমার নাম্বার চেয়েছিল, কিন্তু আগের সিম ভেঙে ফেলেছি, তাই নাম্বারটা দিতে পারিনি, শুধু ফেসবুক আইডিটা দিয়ে এসেছি। তো বাস থেকে নেমে একটা রিক্সা করে আমার বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্ল্যাটের চাবি দিয়ে ভেতরে গেলাম। চারদিকে শুধু ময়লা পড়ে আছে। আসলে আমি এখানে খুব কম আছি, তাই পরিষ্কার করা হয় না। তার আগে বাসাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করা শেষে ফ্রেশ হয়ে বাইরে এসে রেস্টুরেন্ট থেকে নাস্তা করলাম। তারপর বাসায় চলে এলাম। সারা রাত ভালোভাবে ঘুমাতে পারিনি, তাই বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে এলো। ঘুম ভাঙলো বিকেল 5টায়, তাই আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে রেস্টুরেন্টে ঢুকে খাবার করলাম। তারপর বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে শপিং মলে চলে গেলাম, কারণ বাড়ি থেকে চলে আসার সময় আমি কোনো জামা কাপড় আনিনি। তাই শপিং মলে গিয়ে আমার জামা কাপড় কিনলাম। জামা কাপড় কিনে একটা সিমের দোকানে গেলাম, একটা সিম কিনে বাসায় চলে এলাম। তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। খাবার বাসায় আসার সময় কিনে নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাইরে একটা রেস্টুরেন্টে নাস্তা করলাম। তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম এবং ভাবতে লাগলাম আমাকে এখন একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে। আমার বাসার কাছে একটা ভার্সিটি আছে। হাঁটতে হাঁটতে সেখানে গেলাম। তারপর সোজা প্রিন্সিপালের রুমে এলাম। তারপর স্যারের সাথে কথা বললাম। স্যারের সাথে কথা বলে আমি বাইরে চলে এলাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার দিকে আসবো তখন একজন লোক আমাকে ডাক দিল। আমি পেছনে তাকিয়ে যাকে দেখলাম, দেখার সাথে সাথে তাকে জড়িয়ে ধরলাম। আপনারা হয়তো ভাবছেন আমি যাকে জড়িয়ে ধরেছি আমি যাকে জড়িয়ে ধরেছি ও হলো মিচু, আমার বন্ধু। 1 বছর আগে ওর বাবার ট্রান্সফার হওয়ার কারণে ঢাকায় চলে আসে। তারপর আর যোগাযোগ হয়নি। আবার আজকে হঠাৎ দেখা, তখন মিজু আমাকে বলল, কি রে, তুই এখানে কি করিস? না, এই ভার্সিটিতে ভর্তি হব, তাই শুনতে এসেছিলাম কি কি লাগবে। কিন্তু তুই এখানে কি করিস? আরে আমি তো এখানেই পড়ি, কিন্তু তোর তো একটা ভার্সিটি আছে, তাহলে আবার এখানে ভর্তি হবি কেন? সেটা অনেক লম্বা এক কাহিনী, তোকে পরে এক সময় বলবো। না, তুই এখনই বল তোর কি হয়েছে। আচ্ছা চল একটা পার্কে গিয়ে বসি, তারপর তোকে সব খুলে বলবো। আচ্ছা চল। পার্কে যেতে যেতে মিজুর পরিচয়টা দিই। মিজু আমার বন্ধু, ওর বাবা একজন সরকারি চাকুরিজীবী। মিজু আমার সাথে ফাইনাল ইয়ারে পড়ে। তারপর আমরা পার্কে চলে এলাম, একটা বেঞ্চে বসলাম। তখন মিজু বলল, নে এবার তোর ঘটনা বল, তুই এখানে কেন আর তোর সাথে কি হয়েছে? আচ্ছা শোন তাহলে। তারপর মিজুকে আমার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বললাম। মিথিলা এটা করবে আমি ভাবতেই পারিনি। আর এসব বাদ দে, আমি এখন একা চলা শিখে গেছি, কাউকে লাগবে না আমার। সেটা বুঝলাম, কিন্তু তুই এখন কোথায় আছিস? এই জায়গায়, এটা আমার নিজের ফ্ল্যাট, দরকার হলে চলে আসবি। ওকে ঠিক আছে। ওকে তাহলে আমি। আরে তোর এত তাড়া কিসের?
আর বলিস না, আবার আগের ভার্সিটিতে যেতে হবে, টিসি নিয়ে আসতে। তা কখন যাবি? এই তো কালকে সকালে বের হব। ও, তো এখন চল আমাদের বাসায় যাই। না রে, আজকে পারবো না, অন্য একদিন যাব, আজকে অনেক কাজ আছে। ও, তাহলে তোর নাম্বারটা দে তো। 01204। আচ্ছা, কল করলে বাইরে আসিস। ঠিক আছে, বাই। বাই। তারপর আমি ওখান থেকে বাসায় চলে এলাম। আসার সময় অবশ্য খাবার কিনে নিয়ে এসেছি, তাই আর বাইরে যাওয়া লাগবে না। রুমে এসে ফ্রেশ হতে গেলাম, ফ্রেশ হয়ে নিচে চলে এলাম খাবার টেবিলে লাঞ্চ করতে। খাবারটা শেষ করে আমি আবার রুমে চলে এলাম, তারপর ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, তারপর ল্যাপটপ নিয়ে ছাদে এলাম। ল্যাপটপে গান শুনতে শুনতে একটা অনলাইন বাসের টিকিট কাটলাম, কারণ কালকে আবার আমাকে আগের ভার্সিটি যেতে হবে টিসি আনতে। টিকিট কেটে আমি কাজ করতে লাগলাম। এক ঘন্টার মতো ছাদে থেকে নিচে চলে এলাম, তারপর বাইরে এসে হাঁটতে লাগলাম। এখানে আসা পর্যন্ত একবারও পুরো শহরটা ঘুরে দেখিনি, তাই আজকে এখন দেখব। তো হাঁটতে হাঁটতে বাসার পাশে একটা পার্ক আছে, সেখানে গিয়ে একটা বেঞ্চে বসলাম। আশেপাশে তাকিয়ে দেখি সব জোড়ায় জোড়ায় বসে আছে। আমি আর এগুলো দেখলাম না, ফোনটা বের করে মিজুকে কল করলাম, তারপর ওকে পার্কে আসতে বললাম। কলটা কেটে দিয়ে আমি ফেসবুকে গেলাম। কিছুক্ষণ পর মিজু এলো এবং আমার পাশে বসে বলল, কিসের জন্য জরুরি তলব? কিসের আবার হবে, একা একা থাকতে ভালো লাগছে না, তাই তোকে কল করলাম। আচ্ছা, এখন চল তোকে আমার বাকি বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা চল যাই। তারপর আমি ও মিজু পার্ক থেকে বের হলাম, তারপর একটা রিক্সা করে মিজুদের আড্ডাখানায় চলে এলাম। সেখানে মিজু সবার সাথে পরিচয় করিয়ে দিল, আমি তাদের সাথে আড্ডা দিতে লাগলাম। রাত 9টা পর্যন্ত আড্ডা দিয়ে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হেঁটে হেঁটে বাসে যাচ্ছি। কিছুক্ষণ হাঁটার পর একটা রাস্তায় এলাম। এই রাস্তাটা সবসময় নির্জন থাকে, বেশি কেউ যাওয়া আসা করে না। তো আমি রাস্তা দিয়ে বাসে আসতে লাগলাম। তখন দেখলাম দুইটা ছেলে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমার বিবেকে বাঁধলো। সাথে সাথে আমি পাশে একটা রড পড়েছিল, সেটা নিয়ে ছেলে দুটোর সামনে গেলাম এবং বললাম, এই নিজেদের ভালো চাস্ত মেয়েটাকে ছেড়ে দে। কে রে তুই আমাদের শিকারে ভাগ বসাস? সরে যা আমাদের সামনে থেকে, না হলে তোকে শেষ করে দেব। এটা শোনার পর আমি আর 1 সেকেন্ড দেরি না করে হাতে রডটা দিয়ে ওদের মারতে লাগলাম। মারতে মারতে ওদের আধমরা করে ফেললাম। তারপর ওরা ভয়ে উঠে দৌড়ে পালালো। আমি মেয়েটার উপর থেকে কাপড়টা সরালাম, তারপর যাকে দেখলাম তাকে দেখে আমি রীতিমতো শক খেলাম। ও এই জায়গায় কি করছে? মেয়েটি আর কেউ না, মিথিলা। মিথিলাও আমাকে দেখে অবাক হয়ে গেছে। তখন আমি বললাম, আপনি এখানে কি করেন? মিথিলা আমার মুখে আপনি নাম শুনে বেশ অবাক হলো। ও বলল, আপনি কাকে বলছো তুমি? আর তুমি আমার সাথে বাড়িতে ফিরে চলো। সরি, আমি আর সেখানে যাব না। আর আপনি এখানে কি করেন? আমি এখানে আমার এক বান্ধবীর বাড়ি এসেছি। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে চলো, আর প্লিজ তুমি আমার সাথে বাড়িতে ফিরে চলো। আমি সবাইকে সব সত্যি বলে দেব। সেটা আপনাকে ভাবতে হবে না, আগে আপনার বান্ধবীর ঠিকানা বলুন। মিথিলা ঠিকানা বলল। আমি ওকে বান্ধবীর বাড়িতে পৌঁছে দিয়ে আমি নিজে বাসায় চলে এলাম। তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। ভোর 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে এলাম বাস কাউন্টারে। বাসে উঠে বসলাম। বাসটা আস্তে আস্তে চলতে শুরু করলো। দুপুর 12টার দিকে আমি আগের এই শহরটায় এসে গেলাম। বাস থেকে নেমে একটা রিক্সা করে ভার্সিটির দিকে গেলাম। ভার্সিটির ভেতরে ঢোকার আগে আমি মাস্ক পরে নিলাম, যাতে কেউ আমাকে চিনতে না পারে। ভার্সিটির সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ভেতরে চলে এলাম। আমি আশেপাশে তাকালাম না, সোজা প্রিন্সিপালের রুমের দিকে এলাম। স্যারের রুমের দিকে যাওয়ার সময় খেয়াল করলাম মিথিলা ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। আমি ওকে দেখে একটু অবাক হলাম, কারণ কালকে রাতে ওকে আমি ওর বান্ধবীর বাসায় দিয়ে এসেছি। তাহলে ও এখানে কখন এলো? হয়তো সকালে এসছে, সেটা নিয়ে আমি আর ভাবলাম না। স্যারের রুমে চলে গেলাম। স্যারের কাছ থেকে টিসি নিয়ে বের হয়ে এলাম। স্যার আমাকে টিসি দিতে চায়নি, অনেক কষ্টে টিসি নিয়ে বের হলাম। তারপর ভার্সিটির দিকে বের হব, তখন দেখলাম মিথিলা আমার দিকে আসছে। হয়তো আমাকে দেখে ফেলেছে, তাই আমি তাড়াতাড়ি ভার্সিটি থেকে বের হয়ে এলাম। তারপর আবার বাস স্ট্যান্ডে চলে এলাম। এবার ঢাকা যাওয়ার একটা টিকিট কাটলাম, তারপর বাসে উঠে পড়লাম। কিছুক্ষণ পর বাস চলতে শুরু করলো। আমি আবার বিদায় দিলাম আমার শহরটাকে। ঢাকা আস্তে আস্তে রাত হয়ে গেল, তো বাস থেকে নেমে একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে নিলাম। তারপর বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ভার্সিটিতে। ভার্সিটিতে ভর্তি হয়ে সব কাজ শেষ করে সোজা মার্কেটে চলে এলাম। আজকে আর ক্লাস করব না, মার্কেটে গিয়ে আমার প্রয়োজনীয় বই খাতা কিনলাম। তারপর বাসায় চলে এলাম। তারপর লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম।
বিকেলে ঘুম থেকে উঠে ল্যাপটপে কাজ করতে লাগলাম, কারণ অনেক বড় একটা ডিল পেয়েছি। রাত 12টায় কাজ শেষ হলো, ডিনার না করেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা আজ থেকে শুরু আমার নতুন জীবন, বাকি জীবনটা একা কাটাবো সিদ্ধান্ত নিয়েছি আমি। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম, ফ্রেশ হয়ে বসে ব্যাগটা কাঁধে নিয়ে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি যাওয়ার পথে একটা রেস্টুরেন্টের থেকে সকালে নাস্তা করে নিলাম, তারপর ভার্সিটি চলে এলাম। আমার বাসার পাশেই ভার্সিটি, তাই পায়ে হেঁটেই এলাম। ভার্সিটির ভেতরে প্রবেশ করলাম, অনেক বড় একটা ভার্সিটি। আমি আর আশেপাশে না থাকিয়ে সোজা হেঁটে ভেতরে গেলাম। একটু সামনে যেতে দেখলাম মিজু দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে চলে গেলাম এবং বললাম, কি রে, তুই আবার কখন এলি এখানে? এই তো কিছুক্ষণ আগে। তুই কখন এলি? আর ভর্তি হয়েছিস? আমি কালকে ভর্তি হয়েছি আর আজকে ক্লাস করব। আচ্ছা চল, তোকে আমার বাকি বন্ধুদের সাথে পরিচয় করিয়ে ফেলি। ঠিক আছে চল। তারপর আমিও মিজু চলে গেলাম ওর বন্ধুর কাছে, সবার সাথে পরিচয় হলাম। তারপর আড্ডা দিতে লাগলাম। অল্প কিছু সময়ের ভেতরে আমাদের আড্ডা জমে উঠলো। ওরা সবাই মিশুক, তাই বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। আড্ডা দিতে দিতে ক্লাসের টাইম হয়ে গেল, তাই ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে পড়লাম আরেক বিপদে, কারণ ক্লাসের সব মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে কেউ তাকিয়ে থাকলে আমার বিরক্ত লাগে, তাই আমি কিছু না বলে একটা বেঞ্চে চুপচাপ বসে পড়লাম। মিজিও আমার পাশে বসলো। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো। ক্লাসে ঢুকে স্যার আমার দিকে একবার তাকালো, তারপর আমাকে বলল, এ ছেলে, তুমি দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। তখন স্যার আমাকে বলল, তোমার নাম কি আর এই ক্লাসে কি করছো? আমার নাম সাজ্জাদ আর আমি এখানে অ্যাডমিশন নিয়ে নতুন ভর্তি হয়েছি। ও, তাহলে তুমি সেই ছেলে যার কথা স্যার আমাকে বলেছিল? হুম। আচ্ছা বসো। আমি বসে পড়লাম। তারপর স্যার ক্লাস নিতে শুরু করলো। একে একে সব স্যার ক্লাস নিল। ক্লাস করে আমি বের হয়ে এলাম। আমি ও মিজু ক্যাম্পাসের ভেতর দিয়ে হাঁটতেছি। তখন আমার নাম ধরে পেছন থেকে কে যেন ডাক দিল। আমি পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমাকে ডাকছে। মেয়েটাকে আমার কেমন চেনা চেনা মনে হচ্ছে। ভালো করে দেখলাম, আরে এটা তো মায়া। ও এখানে কি করে এলো? এসব ভাবতে ভাবতে মায়া আমার সামনে এসে দাঁড়ালো এবং বলতে লাগলো, তুমি এখানে ভর্তি হয়েছো নাকি? কিন্তু তুমি এখানে কি করো? আমিও এখানেই পড়ি, দুইজনে একসাথে ক্লাস করলাম। সরি, আমি খেয়াল করিনি। খেয়াল করবা কি করে? তুমি তো কোনো মেয়ের দিকে তাকাও না, তাহলে তো দেখবে। মায়া, তুমি কি ওকে আগে থেকে চেনো নাকি? হ্যাঁ, আমরা একসাথে বাসে করে এসেছি, সেখানেই পরিচয়। আচ্ছা তোরা কথা বল, আমি যাই। দাঁড়া, আমিও যাবো তোর সাথে। আর মায়া, তোমার সাথে কাল কথা হবে। আরে তোমার নাম্বারটা তো দাও। আচ্ছা নাও, 1089-095। আচ্ছা, রাতে কথা বলবো। ওকে বলে ওখান থেকে চলে এলাম। তারপর আমিও মিজু হাঁটতে হাঁটতে বাসে চলে এলাম। রাতে ল্যাপটপে কাজ করছি, তখন একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি সাধারণত অচেনা নাম্বার কল ধরি না। 3বার কল দেওয়ার পর কলটা রিসিভ করলাম, সালাম দিলাম। কুত্তা, তোকে কখন থেকে ফোন দেই, রিসিভ করোস না কেন? এই, আপনি কে? আর কল দিয়েই তুই টুকারি করছেন? আমি মায়া। আচ্ছা বল, কি বলবে? তুই আমার ফোন ধরলি না কেন? আমি অচেনা নাম্বারে কল রিসিভ করি না, আর তোমার নাম্বার সেভ করা নেই। ও, ডিনার করছো? কিছুক্ষণ আগে করলাম। তুমি? আমি এইমাত্র করলাম। কি করতেছো তুমি? কাজ করতেছি। তুমি কি করতেছো? আমি একজনের কথা ভাবতেছি। কার কথা ভাবতেছো? সেটা বলা যাবে না। আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? হাসালে, আমার মতো ছেলের আবার গার্লফ্রেন্ড? সত্যি তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না নেই, তবে এবার ভাবছি একটা গার্লফ্রেন্ড বানিয়ে নেব। কি বললি তুই? যদি কোনো মেয়ের দিকে তোকে তাকাতে দেখি, তাহলে তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, তাকাবো না। তবে আমাকে একটা কথা বলো, তুমি কখনো তুই বলো আবার কখনো তুমি? আমি রেগে গেলে তুই বলে ডাকি, আর শান্ত থাকলে তুমি বলে ডাকি। ও, এখন বুঝলাম। আচ্ছা, কালকে ভার্সিটিতে দেখা হচ্ছে, কেমন? ওকে বলে ফোনটা কেটে দিয়ে কাজ করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বের হলাম ভার্সিটির দিকে। ভার্সিটি গিয়ে দেখি মিজু বসে আছে। আমি ওর পাশে বসলাম। তখন মিজু বলল, তুই মায়াকে চিনিস নাকি? কেন? মায়ার থেকে সাবধানে থাকবি, ওর বাবা কিন্তু ডিসি।
বলছিস কি? ঠিকই বলেছি। আচ্ছা, ক্লাসে চল, ক্লাস শুরু হবে এখন। আমিও মিজু ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে বসলাম। তখন মায়া ক্লাসে প্রবেশ করলো। যে ওর বান্ধবীদের কাছে গেল। আমাকে হয়তো খেয়াল করেনি। তার কিছুক্ষণ পর স্যার ক্লাসে এলো। এসে ক্লাস করাতে লাগলো। একে একে সব ক্লাস করিয়ে চলে গেল। ক্লাস শেষে কতগুলো মেয়ে এলো আমার সাথে কথা বলতে। আমিও তাদের সাথে হেসে হেসে কথা বলছি। হঠাৎ কোথা থেকে যেন মায়া এসে মেয়েগুলোকে চলে যেতে বললো এবং আমার হাত টানতে টানতে বাইরে নিয়ে এলো এবং বলতে লাগলো, এই, তোকে কালকে বলছি না কোনো মেয়ের সাথে কথা বলবি না? কথা বললে তোমার সমস্যা কোথায়? অনেক সমস্যা। আর যেন কথা বলতে না দেখি। মেয়েদের সাথে কথা বললে জেলে ঢুকাই দিব। আচ্ছা, বলবো না। এই, চলো আমার সাথে। কেন? তোমার সাথে আবার কোথায় যাব? আগে চলো, তারপর দেখতে পাবে। আমি যেতে না চাইলেও আমাকে জোর করে নিয়ে গেল। ওর সাথে রিক্সায় বসলাম। আগে কখনো মেয়েদের সাথে রিক্সায় উঠিনি, আজকেই প্রথম। তাই আমার কেমন জানি আইনজি ফিল হচ্ছে। আমি মাঝখানে অনেক জায়গায় বাদ রেখে বসছি। সেটা দেখে মায়া আমাকে বলল, কি ব্যাপার, তুমি এত সরে বসছো কেন? পড়ে যাবে তো। না, আমি ঠিক আছি। চুপ, আমার কাছে এসে বসো। না, আমি ঠিক আছি তো। আমার কাছে এসে বসলে তোমার অসুবিধা কোথায়? এই বলে আমার হাত ধরে টান দিল। আমিও কিছু বললাম না। কিছুক্ষণ পর রিক্সা একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো। আমি রিক্সা থেকে নেমে বললাম, এখানে কিসের জন্য এসেছো? কাজ আছে, ভেতরে চলো। আমি আর কিছু বললাম না। ওর সাথে ভেতরে চলে গেলাম। মায়া প্রথমে ছেলেদের দোকানে গেল। তারপর আমার মাপের কিছু জামা কাপড় কিনলো। তখন আমি বললাম, তুমি আমার মাপের জামা কাপড় কিনছো কেন? চুপচাপ দাঁড়িয়ে থাক, কোনো কথা বলবে না। আমিও চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। মায়া ছেলেদের জিনিস কেনার পর মেয়েদের দোকানে গেল। তারপর আমার সামনে কিছু শাড়ি দেখিয়ে বলল, এর ভেতর থেকে একটা শাড়ি পছন্দ করে দাও তো। আমার পছন্দ তুমি নেবে? হ্যাঁ, না হলে আমি কি তোমাকে নিয়ে আসতাম? আমি ওকে একটা কালো কালারের শাড়ি পছন্দ করে দিলাম। তারপর বিল দিয়ে বের হয়ে এলাম। বাইরে এসে দুজনে রিক্সায় উঠলাম। তারপর মায়াকে ওর বাসের সামনে নামিয়ে দিয়ে চলে আসতে যাব, তখন মায়া আমার হাতে শপিংয়ের ব্যাগগুলো দিয়ে বলল, এগুলো নিয়ে যাও। আমি ব্যাগটা খুলে দেখি যে শার্ট প্যান্ট কিনেছিল সেগুলো। আমার এসব লাগবে না, তুমি নিয়ে যাও। আমি এত জানি না, তুমি এগুলো এক্ষুনি নিয়ে যাও। এই বলে মায়া বাসার ভেতরে চলে গেল। আমি ওকে অনেক ডাকলাম, শুনলো না। আমি আর ওখানে থাকলাম না, বাসায় চলে এলাম। তারপর ফুড পান্ডার বিরিয়ানি অর্ডার করলাম। তারপর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বের হলাম। তারপর কিছুক্ষণ পর খাবার চলে এলো। আমি খাবারটা খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। ভাবতেছি এবার বাসা ভাড়া দেবো, কারণ ফ্ল্যাট 6 তলা আর আমি থাকি 3 তলায়। তাছাড়া পুরো বাড়ি ফাঁকা। যেই ভাবা সেই কাজ। বাসা ভাড়ার পোস্টার টাঙিয়ে দিলাম। 2 দিনের ভেতরে অনেক লোক ভাড়া নিল। একদিন বিকেলে ছাদে দাঁড়িয়েছিলাম, তখন একজন ফোন করে বলল তারা বাসা ভাড়া নেবে। তারা নাকি বাসা দেখতে চায়। তো তারা এসে বাসা থেকে গেল। তার ফ্যামিলি থাকবে এখানে এবং কালকেই উঠবে। আমি তাদের সব বুঝিয়ে দিলাম। তারা চলে গেল। রাতে আমাকে মায়া কল করলো। আমি কল রিসিভ করলাম। তখন মায়া বলল, 2 দিন ধরে ভার্সিটি আসো না, কি হয়েছে তোমার? আসলে আমি 2 দিন ধরে ভার্সিটি যাই না, কারণ কাজের অনেক চাপ, তাই। কালকে যাবে কি? না, কালকেও যাব না। আচ্ছা শোনো, কালকে তোমার জন্য সারপ্রাইজ আছে। আমার জন্য আবার কি সারপ্রাইজ? সেটা কালকেই দেখে নিও। আচ্ছা, এখন রাখি। বলে কল কেটে দিল। জানি না আবার কি সারপ্রাইজ দেবে। যাক, এইসব নিয়ে চিন্তা করে লাভ নেই। আজকে রাতে কেন জানি খাবার খেতে ইচ্ছে করছে না, তাই আর কিছু খেলাম না। সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। আমি উঠে ভাবতে লাগলাম, এমন কেউ তো নেই যে আমার বাসে আসবে। দেখি কি এসছে। এসব ভাবতে ভাবতে দরজা খুলে দিলাম। আর দরজার কাছে যেই দাঁড়িয়ে আছে তাকে দেখে আমি শক খেলাম, কারণ এখানে মায়া দাঁড়িয়ে আছে। ও এখানে কি করে? আর একজন ব্যাচেলারের বাসে এসছে, লোকে কি বলবে? এসব ভাবছি। তখন মায়া বলল, এত কি ভাবছো? তুমি এখানে কেন? আর আমার বাসার ঠিকানা পেলে কোথায়? আমি নিচতলা ভাড়ায় এসেছি, আর তোমার বাসার ঠিকানা মিজুর কাছ থেকে নিয়েছি। নিচতলায় ভাড়া এসছো মানে বুঝলাম না। কালকে যে লোক বাসা ভাড়া নিল সেটা আমার ভাই, আর আমি এখানে বাসা ভাড়া নেওয়ার জন্য বলেছি। তুমি আবার কেন বলছো? আছে একটা কারণ, সেটা বলবো না।
আমাকে কি ভেতরে যেতে দিবে নাকি বাইরে দাঁড় করিয়ে রাখবে? ও সরি, এসো ভেতরে এসো। মায়া বাসার ভেতরে ঢুকে চারিদিকে দেখতে লাগলো এবং আমাকে বলল, এটা বাসা নাকি ডাস্টবিন? চারিদিকে এত ময়লা কেন? থাকলে কি করব, আমার তো আর গার্লফ্রেন্ড বা কেউ নেই যে এসে পরিষ্কার করে দেবে। চিন্তা করো না, খুব শীঘ্রই দুটো হয়ে যাবে। বুঝলাম না। এত বোঝা লাগবে না, চলো আগে সব পরিষ্কার করে নেই। না থাক, তোমার করা লাগবে না, আমি নিজেই সব পরিষ্কার করে নেব। ঠিক আছে। কিচেনে গিয়ে কি করবে? কেন, সকালে নাস্তা বানাবো। না, এটা করা লাগবে না, তুমি এখন তোমার বাসায় যাও, তোমার কাজগুলো আগে শেষ করে এসো। এটা ভাইয়া করেছে, আমার করা লাগবে না। তবুও তুমি যাও, তোমার কাজ আগে, এসো। আমার খাবারটা বানিয়ে দিতে যাব। কি দিয়ে বানাবে? কিচেনে এক ফোঁটা লবণও নেই, আর আমি হোটেল থেকে এনে খাবার খাই। সমস্যা নেই, আজ থেকে তুমি আমাদের বাসায় খাবে। হ্যালো ম্যাডাম, আমার প্রতি করুণা দেখাতে আসবেন না। আমি করুণা করছি? তা নয় তো কি, আপনি আমার প্রতি করুণা করছেন। ও সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর আসবো না, এখনই চলে যাচ্ছি। এই বলে মায়া চলে গেল। আমি ওর চোখে পানি স্পষ্ট দেখতে পেলাম। যা খুশি তাই করুক, তাতে আমার কি, কারো করুণা নিয়ে থাকতে চায় না। পরে ওকে সরি বলে দেবো, এসব নিয়ে আর ভাবলাম না। চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হলাম, তারপর রেডি হয়ে বাইরে এসে একটা হোটেল থেকে নাস্তা করলাম। তারপর আবার বাসায় গেলাম। গেট দিয়ে ঢুকতে যাব, তখন মায়ার ভাইয়ার সাথে দেখা হলো। তখন মায়ার ভাইয়া আমাকে বললেন, আরে কোথায় গিয়েছিলে? এই তো হোটেলে নাস্তা করতে। কেন বাসায় রান্না করে খেতে পারো না? আসলে আমি রান্না করতে পারি না। তাহলে একটা রান্না করার জন্য লোক রেখে দিবে। আমি আবার তাদের হাতে রান্না খেতে পারি না। আচ্ছা ঠিক আছে, আর শোনো, আজকে ডিনার আমাদের বাসায় করবে। সরি, আমি পারবো না। সেটা বললে হবে না, রাতে আমি তোমাকে ডেকে নিয়ে যাব। তারপর আমাকে আর কিছু বলতে না দিয়ে তিনি চলে গেলেন। আমিও ভাবলাম ডিনারটা না হয় তাদের বাসায় করব। এই ফাঁকে মায়াকে সরি বলে দেবো। তারপর বাসার ভেতরে এলাম। এসে ল্যাপটপে কাজ করছিলাম, তখন কলিং বেল বেজে উঠলো। আমি উঠে দরজা খুলে দিলাম, দেখি মায়া দাঁড়িয়ে আছে। আমি কিছু বললাম না, চুপচাপ নিজের রুমে চলে এলাম। আমার পেছনে পেছনে মায়াও এলো। আমি আবার ল্যাপটপে কাজ করতে লাগলাম। তখন মায়া এসে আমার পাশে বসে বলল, সরি, সকালে তোমার কথা শুনে মাথা গরম হয়ে গেছিল, তাই চলে গেছিলাম। আসলে ভুলটা আমার, আমিই সরি বলছি। সরি, সকালে আমার মাথা ঠিক ছিল না, তাই কি থেকে কি বলেছি নিজেও জানি না। সমস্যা নেই, আর আজ থেকে তুমি আমাদের বাসায় খাবে। এটা পারবো না। তোমার ফ্যামিলির সবাই কি ভাববে বলো? তারা কিছু বলবে না। তবুও আমি পারবো না। আচ্ছা, অন্তত আজকের ডিনারটা আমাদের বাসায় করো। ঠিক আছে, করব। তারপর মায়া আমার সাথে গল্প করতে লাগলো। কিছুক্ষণ গল্প করে ওর বাসায় চলে গেল। আমিও চলে এলাম ওয়াশরুমে, শাওয়ার নিয়ে বের হলাম। তারপর অনলাইনে খাবার অর্ডার করলাম। কিছুক্ষণের ভেতরে চলে এলো। আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। ভাবছি এবার একটা বাইক কিনবো। আমি যখন আব্বুর ওখানে ছিলাম তখন আমার কাছে 40টা বাইক, 70টা সাইকেল, 30টা গাড়ি ছিল। কিন্তু একটা নাটকের জন্য আমার আজ কিছুই নেই। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম বাইক কিনতে। কিছুক্ষণ থাকার পর একটা R15 কিনে বাসে এলাম। সব কাগজ বুঝে নিয়ে এলাম। পেমেন্ট ফুল ক্লিয়ার করে বাসে গেলাম। বাসার গেট দিয়ে ঢুকবো, ঠিক তখনই দেখলাম মায়া গেটের কাছে দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো দেখেই বসে যাচ্ছে, অনেক রেগে আছে। আমি ভেতরে ঢুকে বাইকটা পার্কিং করে বাইকটা থেকে নিচে নেমে পেছনে ঘুরতেই দেখি মায়া দাঁড়িয়ে আছে। সাথে সাথেই আমার কলার ধরে বলল, কুত্তা, কোথায় গিয়েছিলি তুই? জানিস আমার কত চিন্তা হচ্ছিল, আমাকে বলে যেতে পারিস না? মায়ের এরকম রাগ আমি আজ প্রথম দেখলাম। এর আগে কখনো ওকে এত রাখতে দেখিনি। তখন আমি মায়াকে বললাম, আসলে বাইক কিনতে গিয়েছিলাম। বাইক কিনতে যাবি, আমাকে বলে যেতে পারিসনি? দুজনে একসাথে গিয়ে কিনে আনতাম। তখন তো তোমাকে দেখতে পাইনি, তাই আমি একাই চলে গেছি। এরপর থেকে কোথাও গেলে আমাকে বলে যাবে। এখন রুমে যাও। ঠিক আছে, আর কাল সকালে রেডি থেকো, দুজনে একসাথে বাস দিয়ে যাবো। ওকে ঠিক আছে। বলে নিজের রুমে চলে এলাম। এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম, কারণ 1 মাস পর ফাইনাল পরীক্ষা। পড়তে পড়তে রাত 9টা বেজে গেল। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দেখি মায়া দাঁড়িয়ে আছে। তখন আমার মনে পড়লো ওর বাসায় আজকে ডিনার করার কথা আছে। তাই আমি রুমে গিয়ে একটা শার্ট পরে মায়ের সাথে ওদের বাসায় গেলাম।
গিয়ে দেখি খাবার টেবিলে সবাই বসে আছে। তখন মায়ার ভাইয়া আমাকে বসতে বললো। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। তারপর আমাকে খাবার দিল। আমি খাওয়া শুরু করলাম। খাওয়ার ভেতরে মায়ের ভাইয়া বলল, সাজ্জাদ, তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো ভাইয়া, চলছে ভালোই। ও, তা তোমার ব্যাপারে আমি সবই শুনেছি, যে তোমার সাথে কি হয়েছে। মায়া আমাকে সব বলেছে। মায়া আপনাকে সব কিছু বলে দিয়েছে? হ্যাঁ, আমাকে সব বলেছে। আর তুমি কি আর ফিরে যেতে চাও? না ভাইয়া, আমি আর ফিরে যেতে চাই না। আর আমি তাদের কাছে ফিরে গেলে একটা মিথ্যে অপবাদ নিয়ে সারা জীবন থাকতে হবে, এটা আমি চাই না। তাহলে তুমি এখন কি করতে চাও? একটা ছোটোখাটো ব্যবসা শুরু করব, তার আগে পরীক্ষা শেষ হোক। ও, তা শোনো, কাল থেকে তুমি আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে। কিন্তু এটা কি করে হয়? কোনো কিছু আমি শুনতে চাই না, যেটা বলেছি সেটাই করবে। আর কালকে মায়ার বার্থডে, তোমাকে আসতেই হবে। ঠিক আছে। তারপর আর কোনো কথা বললাম না, চুপচাপ খাওয়া দাওয়া করে বাসায় চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। ঘুম থেকে উঠে দরজা খুলে আমি তো পাগল হয়ে গেছি, কারণ মায়া দরজার কাছে দাঁড়িয়ে আছে, একটা কালো কালারের শাড়ি পরে। দেখতে একদম পরীর মতো লাগছে। আমি এক নজর ওর দিকে তাকিয়ে আছি। তখন মায়া বলল, ওই, কি দেখো এমন করে? একটা পরীকে দেখি। আর দেখা লাগবে না, এখন ফ্রেশ হয়ে এসো, তা না হলে ভার্সিটি যেতে লেট হয়ে যাবে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। মায়া চলে গেল। আমি ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর ব্যাগটা নিয়ে মায়াদের বাসায় গেলাম। ওখান থেকে নাস্তা করে মায়াকে নিয়ে বের হলাম। বাইকের কাছে এসে বাইক স্টার্ট দিলাম ও মায়াকে উঠতে বললাম। মায়া বাইকে উঠে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। উফ, কীরকম এক অনুভূতি বলে বোঝাতে পারবো না। তখন আমি মায়াকে বললাম, কি ব্যাপার, এত শক্ত করে জড়িয়ে ধরেছে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই এভাবে জড়িয়ে ধরছি। আমি আর কিছুই বললাম না। আমি জানি হাজারবার বললেও কাজ হবে না, তাই আর কিছু না বলে ভার্সিটি চলে এলাম। ভার্সিটির ভেতরে বাইক নিয়ে ঢুকতেই সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, ভাবছে আমরা মনে হয় কাপল। আমি বাইক পার্কিং করে দুজনে ক্লাসে গেলাম। তারপর সবগুলো ক্লাস করে বের হয়ে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে বাইক গ্যারেজে রেখে আমি রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম মায়াদের বাসায়। ওখান থেকে লাঞ্চ করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে একটু মার্কেটে গেলাম, কারণ মায়ার জন্মদিন, তাই একটা আংটি কিনলাম। তারপর বাসায় চলে এলাম। সন্ধেবেলা রেডি হয়ে আংটিটা নিয়ে চলে এলাম মায়াদের বাসায়। বেশ ভালোই আয়োজন করেছে, অনেক লোকজন এসছে। আমি সোজা মায়ের কাছে গিয়ে উইশ করলাম। তখন মায়া যা বললো তা শুনে আমি অবাক। কি ব্যাপার, আজকে এইরকম ভাবে এসেছো? দেখে তো পুরোই নায়কের মতো লাগছে। আমি তো ক্রাশ খাইছি। আমি তো কিছুই না, তুমি আর যেভাবে সেজেছ তাতে এখানকার সব ছেলেই ক্রাশ খেয়েছে। তাহলে তুমি ঠিক আছো কিভাবে? আরে আমি তো তোমাকে বন্ধু মনে করি, তাই এসব আমার মনে হয় না। এই কথা বলাতে মায়া আমার দিকে রাগে লুকে তাকালো। ও বলল, যাও, আমার চোখের সামনে থেকে যাও। ঠিক আছে, তাহলে বাসায় চলে গেলাম। তোমাকে কি আমি বাসায় যেতে বলেছি? তুমিই তো বললে যে তোমার সামনে থেকে চলে যেতে। ঠিক আছে, যেতে হবে না, তুমি এখানেই থাকো। ওকে। আমি এদিক ওদিক ঘোরাফেরা করছি। কিছুক্ষণ পর মায়া কেক কাটলো। কেক কেটে খাইয়ে দিল। তারপর মায়া সবার সামনে বলতে লাগলো, আজকে আমি আমার ভালোবাসার মানুষটির সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই। সাজ্জাদ, যেদিন তোমায় প্রথম বাসের ভেতরে দেখি তখন তোমাকে অনেক ভালো লেগেছে, তাই তোমার সাথে বন্ধুত্ব করি। তারপর তোমার সাথে হওয়া ঘটনা শুনি, তখন তোমাকে আরও ভালো লেগেছে। তারপর তোমার সাথে ভার্সিটিতে দেখা হওয়ার পর আমি অনেক খুশি হই। পরে তোমার সাথে বন্ধুত্ব করে সাথে থাকতে থাকতে কখন ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তাই আই লাভ ইউ সাজ্জাদ। পার্টিতে উপস্থিত সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার উত্তর কী হবে তাই আমি বললাম, সেটা সম্ভব নয় মায়া, আমি এটা পারবো না। এই বলে পার্টি থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। তখন কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দেখি মায়ার পায়ে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, আরে ভাইয়া, ভেতরে আসেন। আমি ভেতরে যাব না। আমার বোন তোমাকে অনেক ভালোবাসে, প্লিজ তুমি ওকে ফিরিয়ে দিও না। এটা কি করে হয়? আমার কাছে ওকে রাখার মতো কিছুই নেই। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তাড়াতাড়ি চলো, মায়া পাগলামি শুরু করে দিয়েছে। আচ্ছা চলুন। তারপর আমিও মায়ার ভাই মায়াদের বাসায় এলাম।
আপনারা ভাবছেন আমি ওকে ভালোবাসি কিনা, আসলে আমিও ওকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারিনি, কারণ ওকে আমার কাছে রাখবো কোথায় সেটা ভেবে। মায়াদের বাসে এসে দেখি সব কিছু ভাঙা। আমাকে দেখে মায়ার আম্মু দৌড়ে এসে বলল, আমার মেয়েকে তুমি মেনে নাও, না হলে ও বাঁচবে না। আন্টি, আমি ওকে মেনে নিলে বিয়ের পর খাওয়াবো কি, থাকবো কোথায়? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, সেটা আমি দেখব। এখন তুমি তাড়াতাড়ি মায়ের কাছে যাও। আমি আর কোনো কথা না বলে সোজা মায়ার রুমে চলে এলাম। দরজা খুলেই ছিল, তাই আর কষ্ট হয়নি। আমি ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম এবং একটু এগোতেই দেখি মায়া বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। এখন নিজেকে কেমন জানি অপরাধী মনে হলো, আমার জন্য মেয়েটা কান্না করছে। আমি মায়ার পেছনে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। মায়া চমকে উঠে পেছনে তাকিয়ে দেখে যে আমি তাকে জড়িয়ে ধরেছি। তখন মায়া নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? যা, চলে যা এখান থেকে। আমি আমার বইয়ের রুমে এসেছি, তাতে তোমার কি? কে তোর বউ? কেন, তুমি তো আমার হবু বউ। আমি তোমাকে বিয়ে করব না, এখন এখান থেকে বের হয়ে যাও। সত্যি চলে যাব? হ্যাঁ, তাড়াতাড়ি চলে যাও। ওকে, পরে কিন্তু ডাকলে আর আসবো না। এই বলে আমি উঠতে যাব, ঠিক তখনই মায়া আমার সামনে এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর আমার উপর বসে পড়ে। আমি কিছু বলতে যাব, তার আগে মায়া 4 ঠোঁট এক করে দিল। 4 মিনিট পর মায়া আমাকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে, আমিও হাঁপাতে থাকি। আমার হাঁপানো দেখে মায়া হাসতে থাকে আর বলতে থাকে, আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে তোমার পা ভেঙে দেব। ঠিক আছে, কখনো যাব না। এই বলে মায়াকে জড়িয়ে ধরলাম। মায়াও আমার বুকের ওপর শুয়ে পড়লো। এভাবে কিছুক্ষণ থাকার পর আমি মায়াকে বললাম, আচ্ছা, তুমি তোমার ভাইয়াকে আমার কথা আগে থেকে বলেছিলে নাকি? আমি শুধু ভাইয়াকে না, বাসার সবাইকে তোমার কথা বলেছি, আর সবাই তোমাকে পছন্দ হয়েছে। ও আচ্ছা, এখন ছাড়ো, আমি বাসায় চলে যাই। আমি যেতে দিব না, আজকে তুমি আমার কাছে থাকবে। দেখো, এখনো কিন্তু বিয়ে হয়নি, তাই এটা আর বলবে না। এখন চলো, খাবার খেয়ে আসি। না, আমি খাবো না। তুমি যদি খাইয়ে দাও তাহলে খাবো, না হলে আমি আজকে খাবো না। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা, যাও। আমি নিচে এসে মায়ার ভাবিকে বললাম খাবার দিতে। তিনি খাবার বেড়ে দিল। আমি সেটা নিয়ে সোজা উপরে চলে এলাম। রুমে এসে মায়াকে ফ্রেশ হয়ে আসতে বললাম, কারণ কেঁদে কেঁদে মুখের 12টা বাজিয়ে দিয়েছে। মায়া ফ্রেশ হয়ে এসে বসলো। আমি গিয়ে হাত মুখ ধুয়ে এলাম, তারপর মায়াকে খাইয়ে দিতে লাগলাম। খাওয়ার ভেতরে মায়া আমার আঙুল কামড় দিচ্ছে, শয়তান মায়া। মায়াকে খাবার খাওয়াতে থাকার মাঝে মায়া আমার কাছ থেকে প্লেট নিয়ে আমার সামনে খাবার তুলে বলল, নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আমিও খাবার খেয়ে নিলাম। এভাবে খাবার পুরো শেষ করলাম। যখন হাত ধুয়ে বাসে আসতে যাব, ঠিক তখনই মায়া আমার হাত টেনে ধরে বলল। তখন আমি বললাম, কি ব্যাপার, হাত ধরলে কেন? আজকে তোমাকে আমি বাসায় যেতে দিব না। তাহলে আমি থাকবো কোথায়? কেন আমার সাথে থাকবে? না, এখনো বিয়ে হবে। চুপ, আমি যেটাই বলছি সেটাই করবে। আমাকে আর বলার সুযোগ না দিয়ে মায়া আমাকে টানতে টানতে ও রুমে নিয়ে গেল। তারপর আমাকে বিছানার উপর ফেলে দিল। তারপর আমার বুকে মুখ গুঁজে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও ছাড়াতে চেয়েও পারলাম না। এভাবে কিছুক্ষণ থাকার পর দেখি মায়া ঘুমিয়ে গেছে। তাই আমি ওকে ঠিক মতো শুয়ে দিয়ে এসে আমি বাসায় চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। শরীর অনেক ক্লান্ত ছিল, তাই ঘুম চলে এলো। সকালবেলা ঘুম ভাঙলো। তখন মনে হলো একটা নরম কিছু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলে দেখি আমি মায়াকে জড়িয়ে ধরে আছি আর মায়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি মায়াকে দেখে অবাক হলাম, মায়া এখানে কিভাবে এলো? তখন আমার মনে পড়লো কালকে রাতের কথা। কালকে রাতে বোধহয় দরজা লাগায়নি, তাই মায়া এসছে। তখন আমি মায়াকে বললাম, তুমি এখানে কিভাবে এলে? কেন? দরজা দিয়ে। আমি তো দরজা লক করেছিলাম, তাহলে কিভাবে এলে? আমি তো দরজা খোলাই দেখলাম, তাই আমি তোমার কাছে চলে এলাম। তুমি এখানে কখন এসছো? অনেকক্ষণ হলো। ও আচ্ছা, এখন যাও আর রেডি হও, কলেজে যেতে হবে। যাব, তার আগে আমাকে একটু আদর করতে হবে। না, আমি পারবো না। তাছাড়া আমাদের এখনো বিয়ে হয়নি। আমি এত কিছু জানি না তুমি আমাকে আদর করবে কিনা। না, আমি করবো না। আর একবার বলবো, করবে কিনা? না, আমি করবো না।
এটা বলার সাথে সাথে মায়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে 4 ঠোঁট এক করে দিল। আমি অনেকবার ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু যতবার ছাড়ানোর চেষ্টা করছি ততবার আরও জোরে জোরে চেপে ধরছে। তাই আর জোর করলাম না, ওর সাথে রেসপন্স দিতে লাগলাম। আমার রেসপন্স পাওয়া দেখে মায়া পাগলের মতো হয়ে গেছে। 5 মিনিট পর মায়া আমাকে ছেড়ে দিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেললো, আর আমি জোরে জোরে শ্বাস নিতে থাকলাম। আমার হাঁপানো দেখে দাঁত বের করে হাসতে লাগলো। তখন আমি ওকে বলে উঠলাম, এইভাবে কেউ কিস করে নাকি? আমি কি করব বলো? তোমাকে বললাম, তুমি শুনলে না। এখন বোঝো কেমন লাগে? আর কখনো এইভাবে কিস করবে না। আচ্ছা, করবো না। যাও এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। আচ্ছা বলে সোজা ওয়াশরুমে চলে এলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মায়া তোয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর সামনে যেতেই তোয়ালাটা বাড়িয়ে দিল। আমি তোয়ালাটা নিয়ে মুখ মুছে নিলাম, তারপর রেডি হলাম। রেডি হয়ে মায়াদের বাসায় গেলাম। সেখানে সবাই একসাথে নাস্তা করলাম। তারপর মায়াকে নিয়ে বাসটির দিকে রওনা দিলাম। বাইকের কাছে এসে মায়াকে উঠতে বললাম। মায়া উঠে আমাকে চড়িয়ে ধরলো। আমার কাছে যেন এক অন্যরকম অনুভূতি, বলে বোঝাতে পারবো না। মায়া আমাকে চড়িয়ে ধরলো। আমি বাইক স্টার্ট দিয়ে সোজা ভার্সিটি চলে এলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা সেদিকে খেয়াল না দিয়ে বাইক পার্কিং করে সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে মায়া চলে গেল ওর বান্ধবীদের কাছে, আর আমি চলে এলাম মিজোর কাছে। মিজোর কাছে যেতেই মিজো বলল, মামা, নতুন রিলেশনে গেলে এখনো ট্রিট দিলে না? আরে দেবো পরে, এখন না। কিভাবে কি? কিছু বলবি? সব ঘটনা খুলে বললাম। সেই রকম হয়েছে রে। হুম। আচ্ছা, এখন চুপচাপ ক্লাস কর, নাহলে ক্লাস থেকে বার করে দেবে। ঠিক আছে। তারপর আর কোনো কথা বললাম না, চুপচাপ ক্লাস করতে থাকলাম। ক্লাসের ভেতর সে বলে দিলেন আগামী মাস থেকে আমাদের ফাইনাল এক্সাম শুরু, তাই যে যার মতো প্রস্তুতি নেই। এভাবে সব সেরে এসে ক্লাস নিয়ে গেল। আমি সবগুলো ক্লাস করে বের হয়ে এলাম। তখন মায়া ওর কয়েকটা বান্ধবী এলো। তখন মায়া আমাকে বলল, ওরা সবাই আজকে ট্রিট চাইছে, তুমি কি বলো? ঠিক আছে চলো। তারপর আমরা সবাই মিলে ক্যান্টিনে গেলাম। সবগুলো খাবার অর্ডার করলো। আমিও মায়া কফি অর্ডার করলাম। ওরা খাচ্ছে। আমরা দেখছি সবগুলো খাওয়ার পর বিল দিতে গিয়ে দেখি 3000 টাকা বানিয়ে ফেলেছে। আমি বিল দিয়ে মায়াকে নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে বাইক গ্যারেজে রেখে সোজা রুমে চলে গেলাম। ব্যাগটা টেবিলের ওপর রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মায়া খাবার প্লেট নিয়ে বসে আছে। আমি ওর কাছে যেতেই বলল, নাও, খাবারগুলো খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। তুমি আবার কষ্ট করে খাবার আনতে গেলে কেন? আমার বরটার জন্য তো খাবার আনবো, তাছাড়া কার জন্য আনবো? আচ্ছা, তুমি খেয়েছো কি? না, আগে তুমি খাবে, তারপর আমি খাবো। সেটা বললে হবে না, দুজনে একসাথে খাবো। তুমি যদি আমাকে খাইয়ে দাও তাহলে আমি খাবো। আচ্ছা ঠিক আছে, হা করো, খাইয়ে দিই। এই বলে মায়ার মুখের সামনে খাবার তুললাম। তারপর মায়াকে খাইয়ে দিতে লাগলাম। মায়াও আমাকে খাইয়ে দিতে লাগলো। এভাবে খাওয়া শেষ করে মায়া প্লেট নিয়ে চলে গেল, আর আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙলো মায়ের ডাকে। আমি ওঠার পর মায়া আমাকে বলল, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। কেন? আজকে বাইরে ঘুরতে যাব। এখন যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে এসো। আচ্ছা আমি যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি রেডি হও। এই বলে মায়া ওর বাসায় চলে গেল। আমি বিছানা ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হলাম। তারপর একটা কালো প্যান্ট, নীল শার্ট, কালো শু পরে রেডি হয়ে গেলাম। আয়নার সামনে দাঁড়ালাম। নিজেকে কেমন জানি লাগছিল। দেখলাম চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, তাই সুন্দর করে স্পাইক করলাম। তারপর বাইরে এলাম। বাইরে এসে মায়ের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু মায়ার আসার কোনো নামই নেই। অনেকক্ষণ হয়ে গেল, তাও এলো না। জানি না মেয়েদের এত টাইম লাগে কেন, কিছুই বুঝি না। একটু তাড়াতাড়ি করলেই পারে। প্রায় 20 মিনিট পর মায়া এলো। ওকে দেখে তো আমি পুরোই ক্রাশ খেলাম। একটা কালো শাড়ি পরেছে, দেখতে একদম পরির মতো লাগছে। মায়া এমনিতেই অনেক সুন্দর, তার উপর আবার শাড়ি আটা ময়দা মেখেছে, আরও সুন্দর লাগছে। আমি একধানে ওর দিকে তাকিয়ে আছি। মায়া যখন খেয়াল করলো আমি ওর দিকে তাকিয়ে আছি, তখন লজ্জায় মাথা নিচু করে বলল, এইভাবে কি দেখো? শুধু ওর দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না। কি দেখো এমন করে? কেন, তোমাকে দেখি। আমাকে দেখার কি আছে? আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকেও অনেক সুন্দর লাগছে। এখন চলো, না হলে দেরি হয়ে যাবে। আচ্ছা বাইকে ওঠো। না, আজকে
বাইকে যাব না, রিক্সা নিয়ে পুরো শহর ঘুরবো। ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি গিয়ে রিক্সা নিয়ে আসছি। আচ্ছা যাও। আমি গিয়ে একটা রিক্সা ডাক দিয়ে নিয়ে এলাম। তারপর দুজনে রিক্সায় উঠে বসলাম। তারপর রিক্সা চলতে শুরু করলো। রিক্সা চলছে তার আপন গতিতে। মায়া আমার হাত ধরে জড়িয়ে কাঁধে মাথা রাখলো। তখন আমি বললাম, আরে কি করছো কি, কান থেকে মাথা সরাও। না, আমি আমার বরকে আমি যা খুশি করব, তাতে তোমার কি? আমার কিছু না, রাস্তার লোকজন কি বলবে বলতো। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি চুপচাপ বসে থাকো, একটা কথা বলবে না, বুঝছো? তারপর আমি আর কোনো কথা বললাম না। রিক্সাওয়ালা একটা পার্কের সামনে নিয়ে এসে দাঁড়ালো। আমরা রিক্সা থেকে নামলাম। তারপর আমি ভাড়াটা দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে গিয়ে দেখি সব জোড়ায় জোড়ায় বসে আছে, যেখানে চোখ চাই শুধুই কাপেল আর কাপেল। তো আমি আর মায়া গিয়ে একটা বেঞ্চে বসলাম, বসে গল্প করতে থাকলাম। হঠাৎ করে মায়া আমার চুলগুলো এলোমেলো করে দিল। তখন আমি বললাম, "কি হয়েছে, চুল এলোমেলো করছো কেন?" সব মেয়েরা তোমার দিকে তাকিয়ে আছে, আর তোমাকে এত সেজে গুজে আসতে কে বলেছে? কেউ বলেনি, আমি নিজে এসেছি। এখন চুপচাপ মাথা নিচু করে বসে থাকো। তাকিয়ে আছে, তাকিয়ে থাকতে দাও, সমস্যা কোথায়? চুপ, আমার জিনিস আমি ওদের দেখতে দেব না, আর ওরা তোমার দিকে তাকালে আমার জ্বলে। তাই তো বলি, আমার কিউট পাগলিটার গাল লাল কেন? শুধু তোমার জন্য পাগলি। ঠিক আছে, ওই চলো না, দুজনে মিলে ফুচকা খেয়ে আসি। এখানকার ফুচকা ভালো না, খেলে পেট খারাপ করবে। তোর, তুমি আমার সাথে যাবে নাকি সেটা বলো। চলো যাই। আমরা দুজনে মিলে ফুচকার দোকানে এলাম এবং মায়া 2 প্লেট ফুচকা অর্ডার করলো, ঝাল বেশি দিই। কিছুক্ষণ পর ফুচকাওয়ালা মামা 2টা প্লেট ফুচকা দিল। আমি খাওয়া শুরু করলাম। ফুচকাতে অনেক ঝাল দিয়েছে, তবে আমার ঝাল খাওয়ার অভ্যাস আছে, তাই আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি ফুচকা শেষ করে মায়ার দিকে তাকাতে দেখি মায়ার পুরো মুখ লাল হয়ে গেছে, মনে হয় অনেক ঝাল ধরেছে। আমি বিষয়টা বুঝতে পেরে ফুচকার বিলটা দিয়ে মায়ের কাছে গেলাম এবং বললাম, ঝাল ধরেছে, পানি খাবে? তাড়াতাড়ি পানি দাও। আমি তাড়াতাড়ি করে ওকে পানি এনে দিলাম। ও পানি খেয়ে নিল। তখন আমি বললাম, এখন ঝাল কমেছে? না, এখনই কমেনি, তুমি চলো আমার সাথে। এই বলে আমাকে টানতে টানতে একটা গাছের নিচে নিয়ে এলো। তখন আমি বললাম, এখানে নিয়ে এলে কেন? ঝাল কমাবো। আমার ঠোঁট ওর ঠোঁটের সাথে চেপে ধরলো। আমি তো পুরোই অবাক। 3 মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ, এখন চলো বাসায় যাই। কিন্তু তোমার ঝাল কি হলো? আরে, মিষ্টির কাছে ঝাল এগুলো কিছুই না, বুঝছো? চলো। বুঝেছি, এখন বাসায় চলো। চলো। দুজনে গেটের কাছে এলাম। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো অবাক হয়ে গেছি, কে আমাকে জড়িয়ে ধরলো? মায়ের দিকে তাকিয়ে দেখি রাগে ফুঁসতেছে। আমি তাড়াতাড়ি করে মেয়েটাকে ছাড়িয়ে নিলাম। তারপর মেয়েটাকে দেখে আমি অবাক, কারণ মেয়েটা হলো নীলা, আমার স্কুল লাইফের ক্লাসমেট ছিল। আমি কিছু বলবো তার আগে নীলা বলল, কি রে সাজ্জাদ, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তুই এখন কোথায় থাকিস? এই তো পাশে। তুই এতদিন কোথায় ছিলি? আমি সিলেটে ছিলাম, এখন ঢাকায় চলে এসেছি। ও, তাহলে তো দেখাই হবে। আচ্ছা, এই মেয়েটাকে? আয় তোদের পরিচয় করে দিই। ও হলো মায়া, আমার হবু বউ। আর মায়া, ও হলো নীলা, আমার ক্লাসমেট। হ্যালো আপু। হ্যালো, তা বিয়ে করেছো কবে? আর তোমাদের দারুণ মানিয়েছে। এই তো কয়েকদিন পর করব, আর তোকে কিন্তু আসতে হবে। ওকে, আচ্ছা, তোর নাম্বারটা দে। আচ্ছা নে, 019987। আচ্ছা, বাই। নীলা চলে গেল। আমি ও মায়া বাসে চলে এলাম। বাসের ভেতরে ঢুকতে যাব, তখনই মায়া আমার কলার ধরে বলল, এই, তোকে মেয়েদের সাথে কথা বলতে না করেছি, তবুও জড়িয়ে ধরেছিলি কেন? আমি তো জড়িয়ে ধরি নাই, নীলা নিজেই তো আমাকে জড়িয়ে ধরেছে। তাই বলে কি তোর আবার ওর সাথে কথা বলা লাগবে? আচ্ছা, আর কথা বলবো না, এখন ছাড়ো। আচ্ছা, এখন উপরে যাও, ফ্রেশ হয়ে নি। আমি আর কিছু না বলে উপরে চলে এলাম, কারণ আমি জানি ওখানে থাকলে আরও কথা বলবে। এমনিতে মায়ের যে রাগ, তার উপর কথা বললে আমাকে শেষ করে দেবে। রুমে এসে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পর মায়া আমার কাছে এলো। তখন আমি বললাম, কি ব্যাপার, তুমি আবার কিসের জন্য এলে? কেন, আমার বরের ঘরে আমি কি আসতে পারবো না? সেটা আসতে পারো,
তবে কয়েকদিন পর যে পরীক্ষা, সেই জন্য তো পড়া লাগবে, তাই না? জানি, আমি তোমার সাথে পড়বো দেখে এসেছি। আমার সাথে পড়বে? তোমার সাথেই পড়বো। আচ্ছা পড়ো তাহলে। সেটা আর বলতে? তুমি আমার কোলে বসলে কেন? চেয়ারে বসো, যাও। আমার এখানেই ভালো লাগছে, তাই এখানেই থাকবো। আচ্ছা থাকো, তবে কোনো দুষ্টুমি করবে না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন পড়া শুরু করো। আচ্ছা। তারপর পড়া শুরু করলাম। মায়া আমার কোলে বসে আমার গলা জড়িয়ে ধরে পড়ছে। আমার অবশ্য ভালোই লাগছে। এভাবে পড়তে পড়তে রাত 9:30 বেজে গেল। মায়া আমার কোলেই ঘুমিয়ে গেছে। আহা, মায়াকে দেখতে একদম বাচ্চাদের মতো কিউট লাগছে। আমি মায়াকে ডাক দিলাম। মায়া ঘুম থেকে উঠলো। তারপর আমাকে ফ্রেশ হতে পাঠালো। ফ্রেশ হয়ে বের হলাম। তারপর মায়া ফ্রেশ হতে গেল। তারপর মায়া বের হলো। তারপর আমরা দুজন মিলে মায়াদের বাসায় গেলাম। ওখানে ডিনারটা করে আমি বাসায় চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। এত বারবার বাজাচ্ছে যে এখনই ঘুম ভেঙে যাবে মনে হচ্ছে। আমি জানি এই কাজটা মায়া ছাড়া আর কেউ করতে পারে না, তাই দরজা খুলে দেখি মায়া দাঁড়িয়ে আছে, হাতে খাবারের প্লেট নিয়ে। আমাকে সরিয়ে ভেতরে ঢুকে গেল। খাবারের প্লেটটা টেবিলে রেখে আমাকে বলল, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, ভার্সিটিতে যেতে হবে। ঠিক আছে যাচ্ছি, কিন্তু তুমি খাবার নিয়ে এলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই নিয়ে এসেছি, তাতে তোমার কোনো সমস্যা? না, আমার আবার কি সমস্যা থাকবে? তাহলে এত কথা বলছো কেন? যাও এখন ফ্রেশ হয়ে এসো। আচ্ছা যাচ্ছি। আমি তাড়াতাড়ি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মায়ের কাছে গেলাম। দেখি ও খাবার নিয়ে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। তারপর খাবার খেতে লাগলাম। খাওয়ার মাঝে আমি মায়াকে বললাম, তুমি খাবার খেয়েছো কি? কেউ একজন নিজ হাতে খাইয়ে দিলে খাবো। আমি বুঝে গেছি ও এখনো খায়নি, তাই আমি ওকে খাইয়ে দিতে লাগলাম আর আমিও খেতে লাগলাম। খাওয়ার পর্বটা শেষ করে আমি রেডি হলাম ভার্সিটি যাওয়ার জন্য। রেডি হয়ে আমিও মায়া নিচে এলাম। তারপর বাইকে করে রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। আজকেও মায়া আমাকে জড়িয়ে ধরে আছে, আগের মতো স্টাইলে। ভার্সিটির ভেতরে গেলাম। বাইক পার্কিং করে ক্যাম্পাসের দিকে যাচ্ছি। তখন একটা মেয়েকে দেখে আমি থমকে গেলাম, কারণ মেয়েটা আর কেউ না, নীলা। মায়ার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। আমিও মায়া ওদের কাছে যেতে নীলা বলল, আরে তোমরা এখানে কি করো? আমরা তো এখানেই পড়ি। আর তুমি এখানেই অ্যাডমিশন নিয়েছো নাকি? তখন মায়ার এক বান্ধবী বলে উঠল, আরে মায়া, ও আমার কাজিন। আর তোরা ওকে চিনিস নাকি? আমি চিনি, ও আমার ক্লাসমেট ছিল। তাহলেই ভালোই, আর পরিচয় করিয়ে দেওয়া লাগবে না। ঠিক বলেছিস, এখন ক্লাসে চল। ঠিক আছে চল। তারপর আমরা সবাই ক্লাসে চলে এলাম। ক্লাসে গিয়ে আমি রোজকার মতো মিজুর সাথে বসলাম। তখন মিজু আমাকে বলল, দোস্ত, আজকে আমি কাশ খাইছি। কি বলিস, কার উপর খাইছিস? আর নতুন একটা মেয়ে এসছে তার উপর। তুই কি সিরিয়াস? আরে হ্যাঁ, তুই মেয়েটাকে চিনিস, তোর সাথে কথা বলতে দেখলাম। ওর নাম নীলা, আমার ক্লাসমেট ছিল, সেখান থেকে ওকে চিনি। তাহলে একটু আমাদের সেটিং করিয়ে দে না। করিয়ে দেবো, তবে ট্রিট দিতে হবে। যা যা সব দিয়ে দেবো, তুই শুধু একটু সেটিং করিয়ে দে। আচ্ছা, আমি ওকে বলে দেখবো। আচ্ছা। তারপর আর কোনো কথা হলো না, চুপচাপ ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে মিজুকে নীলার সাথে পরিচয় করিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ গল্প করে আমিও মায়া বাসার দিকে রওনা দিলাম। বাসায় যাওয়ার পথে মায়া আমাকে বলল, একটা ফুচকার দোকানে চলো, আমি ফুচকা খাবো। এখন ফুচকা খাবে? এখন খাবো। ওই দেখো, একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে, ওইখানে তাড়াতাড়ি বাইক দাঁড় করাও। আমি একটা ফুচকার দোকানে বাইক দাঁড় করলাম। তারপর মায়াকে নিয়ে ফুচকার দোকানে গেলাম। তারপর মায়া যা যা বললো তা শুনে আমার কাজ শেষ। তোমাকে একটা কথা বলার আছে। আচ্ছা বলো, কি বলবে? তোমার বান্ধবী নীলা আছে না? ও বলেছে ও নাকি মিজুকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। বললে আবার বলো তো। নীলা তোমার বন্ধু মিজুকে ভালোবেসে ফেলেছে। এখন নীলা তোমাকে মিজুর সঙ্গে সেটিং করিয়ে দিতে বলেছে। তুমি সত্যি বলছো? মিজুও তো নীলাকে দেখে ভালোবেসে ফেলেছে। যাক, তাহলে ভালোই হয়েছে, কালকে ওদের দুজনকে এক করে দিব। ওকে।
তারপর মায়াকে ফুচকা খাইয়ে নিয়ে বাসায় চলে এলাম। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে এসে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে চারপাশটা উপভোগ করতে লাগলাম। তখন আমি কারো পায়ের শব্দ পেলাম। পেছনে তাকে দেখি মায়া আসছে, হাতে একটা কফির মগ নিয়ে। মায়া আমার কাছে এসে কফির মগটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও কফি খাও। একটা কেন, তুমি খাবে না? আমি পরে খাবো, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি কফির মগটা নিয়ে কফি খেতে লাগলাম। আমার কফি অর্ধেক কাপ শেষ হতেই মায়া কফির মগটা নিয়ে বলল, বাকিটা আমি খাবো। আমি কিছু বললাম না, আরও কিছুক্ষণ ছাদে থেকে রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 10টা বেজে গেল। মায়া এসে ডিনার করার জন্য ডেকে গেল। আমি গিয়ে ডিনার করে এসে ঘুমিয়ে গেলাম। এইভাবে চলছিল আমার দিন। দেখতে দেখতে পরীক্ষা চলে এলো। একে একে সব পরীক্ষা শেষ হয়ে গেল। মিজু নীলাকে এক করে দিয়েছি। তো শেষ পরীক্ষার দিন। পরীক্ষা দিয়ে সবাই মাঠের ভেতরে বসে আছে, কারণ আজকেই শেষ দিন। আজকের পর হয়তো আর কারোর সাথে দেখা নাও হতে পারে। তারপর সবার সাথে কথা বলে বাসায় চলে এলাম। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে এলো। আমিও মায়া ভার্সিটি গেলাম রেজাল্ট দেখতে। আমি নিজের রেজাল্ট থেকে অবাক, কারণ আমি জিপিএ 5 পেয়েছি আর মায়া জিপিএ 4.98 পেয়েছে। আমি রেজাল্ট থেকে খুশিতে মায়াকে জড়িয়ে ধরলাম, মায়াও আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি মিষ্টি কিনে নিয়ে বাসায় এসে সবাইকে মিষ্টি মুখ করালাম। তারপর সবাই একসাথে লাঞ্চ করলাম। পরে আমি বাসায় এসে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ল্যাপটপটা নিয়ে ছাদে গেলাম। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করলাম। 278 কোটি টাকা আছে, যে টাকা আমি ফিনান্স থেকে ইনকাম করেছি। আর এর ভেতর কিছু টাকা আমার হাত খরচ থেকে বেঁচে গেল। আমি আমার অ্যাকাউন্টে জমা করলাম। এখন ভাবছি এই টাকাটা দিয়ে একটা বিজনেস শুরু করব। তখন ছাদে মায়া ও মায়ার ভাই এলো। তখন আমি বললাম, আরে ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এখানে বসে থেকে কি ভাবছো? ভাইয়া একটা বিজনেস শুরু করব, তাই প্ল্যান করছি। আচ্ছা শোনো, আমার এক কাজিন বিজনেস শুরু করবে আর তার একটা পার্টনার লাগবে। তুমি চাইলে তার সাথে বিজনেস শুরু করতে পারো। তাহলে তো ভালোই হলো, আমারও একটা পার্টনার লাগতো আর কি। তুমি যদি বলো তাকে এখানে আসতে বলি। মায়ার ভাই গিয়ে লোকটাকে ফোন করে আসতে বলে। ছাদ থেকে চলে গেল। তখন মায়া আমার কাছে এসে বলল, আচ্ছা আমরা বিয়ে করছি কবে? এখনো অনেক দেরি, আগে আমি বিজনেসে সাকসেস হয় তারপর। না, আমি এত দেরি করতে পারবো না। মায়া তুমি বোঝার চেষ্টা করো, এখন তোমাকে আমি কিভাবে বিয়ে করব। কিন্তু আমার যে ভয় হয়, তুমি যদি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করো তখন। এই বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ওর চোখের জল মুছে দিয়ে বললাম, ধুর পাগলি, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। সত্যি বলছো তো? কেন, আমার কথা বিশ্বাস হয় না? তোমার উপর আমার সব সময় বিশ্বাস আছে। ঠিক আছে, তাহলে এখন একটু হাসো। একটা মুচকি হাসি দিল। তারপর আমরা গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর মায়ার ভাই তার কাজিনকে নিয়ে ছাদে এলেন। তার কাজিন আমাকে দেখে জড়িয়ে ধরলো, আমি ওকে জড়িয়ে ধরলাম। আপনারা ভাবছেন এটা আবার কে? মায়ার কাজিন আর কেউ না, আমার বন্ধু শান্ত। দুজনেই একসাথে লন্ডনে পড়াশোনা করেছি। আজ অনেকদিন পর শান্তকে দেখলাম। তখন আমি বললাম, কি রে শান্ত? আরে শান্ত, তুই কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আর এখানে কি করিস? আমি আজ 1 বছর ধরে এখানেই থাকি। তা তুই কি মনে করে এলি? এতক্ষণ মায়ার ভাই ও মায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাণ্ড দেখছিল। এবার ভাইয়া বলল, কিন্তু তোমরা একে অপরকে চেনো নাকি? ভাইয়া, আমরা বিদেশে একসাথে পড়ালেখা করতাম। ও দুজনে বেস্ট ফ্রেন্ড, কিন্তু ও দেশে আসার পর আর যোগাযোগ হয়নি। ওহো, তাহলে তো ভালোই, দুজন দুজনকে চেনো। তাহলে আমি যাই, তোমরা কথা বলো। এই বলে মায়ার ভাই চলে গেলেন। আমি শান্ত মায়া ছাদের ওপর বসলাম। তখন শান্ত আমাকে বলল, তুই এখানে কিভাবে? আর তুই বিজনেস করবি মানে? তোর কি টাকার অভাব আছে নাকি? আমার কাছে এখন কিছুই নেই, আর আমি আমার ফ্যামিলির সাথে থাকি না। কেন, কি হয়েছে যে তোর ফ্যামিলির সাথে থাকিস না? সেটা অনেক বড় কাহিনী, বাদ দে, চল এবার বিজনেসের ব্যাপারে কথা বলি। সেটা বলবো, আগে তোর সাথে কি হয়েছে সেটা বল। সব ঘটনা খুলে বললাম। বুঝলাম, আমি বিজনেস শুরু করব, আমার একটা পার্টনার লাগবে। তুই কি হবি তাহলে? অবশ্যই তোর পার্টনার হব। ঠিক আছে, এখন আমাদের সব কিছু ব্যবস্থা করতে হবে। কেন, তুই কিছু ব্যবস্থা করিসনি? না রে, আমি একটা পার্টনার খুঁজছিলাম, দেখে আর কিছু ব্যবস্থা করিনি। ও, তাহলে কালকে আসিস, একটা ভালো দেখে বিল্ডিং কিনতে হবে। বিল্ডিং আমার দেখে আছে, এখন তুই গিয়ে দেখলেই হবে। ঠিক আছে, কালকে তাহলে এখানে আসিস। আচ্ছা, আসবো। শোন, তোকে যদি আবার যেতে বলে তাহলে তুই কি করবি?
কে যেতে বলবে আর কোথায় যাব? কেন, তোর বাবা মা যদি যেতে বলে তাহলে যাবি না? কোনোদিনও আমাকে যেতে বলবে না। তুই তো ভিডিওটা পাঠিয়ে দিয়েছিস, তাহলে তোকে যেতে বলবে না কেন? আমি যে ভিডিওটা পাঠিয়েছি সেটা আব্বু এখনো দেখেনি। তুই কীভাবে জানিস তোর আব্বু এখনো ভিডিওটা দেখেনি? কারণ ওটা যদি দেখতো তাহলে আজ আমার খোঁজ নেওয়ার চেষ্টা করতো। আর সেদিন যখন মিথিলার সাথে দেখা হয়েছিল সেদিন তো মিথিলা আব্বুকে বলতে পারতো যে আমি এখানে আছি, কিন্তু কেউ কিছু বলেনি। মিথিলের সাথে দেখা হয়েছিল? কবে আর কখন? আরে কয়েকদিন আগে একটা কাজে। তারপর মিথিলার সাথে দেখা হওয়ার থেকে সব ঘটনা খুলে বললাম। ও আর এই বিষয় নিয়ে আর কোনো কথা তুলবি না। ঠিক আছে, তাহলে আজকে আমি যাই, কালকে সকাল 10টায় রেডি থাকিস, আমি এসে নিয়ে যাব। ঠিক আছে, থাকবো। আচ্ছা তাহলে আজকে আসি, বাই। বাই। শান্ত চলে গেল। এখন ছাদে শুধু আমি আর মায়া বসে আছি। শান্ত চলে যাওয়ার পর মায়া উঠে দাঁড়ালো, তারপর হঠাৎ করে আমার কোলে এসে বসে পড়লো। তখন আমি বললাম, তুমি আমার কোলে আবার কি কারণে বসলে? কেন, আমার জিনিসে আমি বসতেই পারি। আমি আর কিছু বললাম না। কালকে থেকে তো অফিসে যাবে, তাই না? যাবো তো। তোমাকে ছাড়া তো আমার ভালো লাগে না। তবুও থাকতে হবে। ওই বলো। বলছিলাম কি বলছিলে? আমাকে একটু আদর করো না প্লিজ। সেটা এখন না, বিয়ের পর যত খুশি আদর খেও। তাহলে একটা কিস করো প্লিজ। ঠিক আছে, করছি। এই বলে মায়ের কপালে একটা ভালোবাসার পরশ ছেঁকে দিলাম। তারপর দেখি মায়া আমার দিকে রাগে লুকে তাকিয়ে আছে। তখন আমি মায়াকে বললাম, কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? আমি আবার কি জানবো? তুই এটা কি করলি? কেন, তোমাকে কিস করলাম। কুত্তা, এটাকে কেউ কিস বলে নাকি? আর আমি তো জানি না কিস কিভাবে করে, আর আমি কাউকে কখনো কিস করিনি। দাঁড়া, তোকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে কিস করে। এই বলে মায়া আমাকে টান দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল। আমি এবার ছাড়ানোর চেষ্টা করলাম না, কারণ মায়া এখন যে পরিমাণ রেগে আসে তাতে রাগ ফেটে যেতে পারে, 4 মিনিট পর মায়া আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাতে থাকলাম, মায়াও হাঁপাতে থাকলো। আমি জোরে জোরে দম নিচ্ছি। তখন মায়া বলল, এটাকে কিস বলে, বুঝছো? বুঝেছি। আচ্ছা চলো এখন নিচে যাই, সকালে তো আবার তোমাকে শান্তার সাথে যেতে হবে। চলো নিচে যাই, অনেক রাত হয়ে গেছে। চলো। তারপর আমি ও মায়া তাড়াতাড়ি করে নিচে চলে এলাম। মায়া ওর বাসায় গেল, আমি আমার বাসায় এলাম। তারপর ফ্রেশ হয়ে একটু ফেসবুকে গেলাম। ফেসবুকে কিছুক্ষণ ঘোরাফেরা করে অফলাইনে চলে এলাম। তখন কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দেখি মায়া দাঁড়িয়ে আছে। আমি কিছু বলবো তার আগে মায়া বলল, চলো, তোমাকে ডিনার করার জন্য ডাকছে। ঠিক আছে চলো। তারপর আমি ও মায়া দুজনে একসাথে মায়াদের বাসে এলাম। মায়াদের বাসে এসে দেখি সবাই বসে আছে, শুধু আমি ছাড়া। আমিও গিয়ে ওদের সাথে বসলাম। তারপর খাওয়া শুরু করলাম। খাওয়ার মাঝখানে মায়া ভাইয়া বলে উঠল, তো তোমাদের ব্যবসা চালু করবে কবে? এই তো ভাইয়া, যত তাড়াতাড়ি পারি শুরু করব। আমি চাইছি তোমার আর মায়ার বিয়েটা 1 মাস পর দিতে। ভাইয়া আমি বলি কি, বিয়েটা কয়েকদিন পর দিলে ভালো হয়, কারণ আমি আগে বিজনেসটা শুরু করি, তারপর না হয় বিয়ে করব। ঠিক আছে, যা বলবে তাই হবে। তারপর আর কোনো কথা হলো না। আমি খাবার শেষ করে নিজের রুমে চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো 8:45 তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দরজা খুলে বের হতে যাব, তখন খেলাম মায়ের সাথে ধাক্কা। ফলে মায়া আমার উপর পড়ে গেল। পড়ে যাওয়ার ফলে আমার ঠোঁট আর মায়ের ঠোঁট এক হয়ে গেছে। আমি এরকম একটা কাজের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মায়াকে আমার উপর থেকে সরিয়ে দিলাম। মায়া উঠে দাঁড়ালো, আমিও উঠে দাঁড়ালাম। তারপর আমি মায়াকে বললাম, তুমি এখানে কেন? আমি তোমাকে ডাকতে এসেছিলাম, তারপর তো। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এখন চলো যাই। ঠিক আছে চলো। তারপর আমি ও মায়া ওদের বাসে এলাম। তারপর আমি নাস্তা করে রুমে চলে এলাম। তারপর একটু টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মায়া ওর বাসার সব কাজ করে আমার কাছে এলো। এসে আমার পাশে বসে আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। তখন আমি বললাম, তুমি আবার এখানে কেন শুয়ে পড়লে? তাহলে কোথায় শুভ?
কেন? এখানে তো বালিশ আছে, ওটার উপর শুয়ে পড়ো। না, এটা আমার জায়গা, এখানে শুধু আমিই ঘুমাবো। তাতে তোমার সমস্যা কি? আরে, আমার বুকের উপর শুয়েই আমাকে বলছে আমার সমস্যা কি। হয়েছে, এবার চুপচাপ শুয়ে থাকো, কোনো কথা বলবে না, বুঝছো? ওকে। তারপর আমি আর কিছু বললাম না, চুপচাপ টিভি দেখতে লাগলাম। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি শান্ত কল করেছে। আমি কলটা রিসিভ করতে বলতে শুরু করলো, কিরে, তাড়াতাড়ি করে নিচে আয়। কেন? তুই এখন কোথায়? আমি তোর বাসার নিচে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি করে চলে আয়। আচ্ছা, তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর মায়াকে ডাকতে যাব, ঠিক তখন দেখি মায়া ঘুমিয়ে পড়েছে। আমি আর ওর ঘুম ভাঙালাম না, ওকে ভালো করে শুয়ে দিয়ে ওর কপালে একটা কিস করলাম। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে এসে রেডি হলাম। মায়া এখনও ঘুমিয়েই আছে। আমি আর ওকে জাগানোর চেষ্টা না করে বেরিয়ে পড়লাম। বাসার নিচে এসে দেখি শান্ত দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গেলাম, তখন শান্ত আমাকে বলল, তোর এত সময় লাগে কেন? কোথায় এত সময়, রেডি হতে যতক্ষণ লাগে আর কি। হয়েছে, আর বলতে হবে না। তা এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি এখন যাবি? ও আচ্ছা, চল এখন যাই। চল। তারপর আমরা দুজনে শান্তর গাড়িতে উঠলাম। শান্ত গাড়ি ড্রাইভিং করতে লাগলো। কিছুক্ষণ পর আমরা চলে এলাম। আমি গাড়ি থেকে নেমে বিল্ডিংটা দেখতে লাগলাম। অনেক বড় বিল্ডিং, আর বিল্ডিংটা একেবারে রাস্তার পাশে, মানে অফিস বানানোর জন্য পুরোপুরি পারফেক্ট জায়গা। আমি শান্তকে এই বিল্ডিংটা নিতে বললাম। তারপর আমিও শান্ত গিয়ে বিল্ডিংয়ের মালিকের সাথে কথা বললাম। কথাবার্তা বলে বিল্ডিংটা আমরা কিনে নিলাম। তারপর আমিও শান্ত গাড়িতে উঠলাম। এখন আবার আমরা বাসে যাব। গাড়িতে উঠলাম, এবারও শান্ত ড্রাইভিং করছে, আমি চুপচাপ বসে আছি। তখন আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা বের করে দেখি মায়া কল করেছে। আমি কলটা রিসিভ করলাম। তখন মায়া ওপাশ থেকে বলে উঠলো, হ্যালো, তুমি কোথায়? এই তো রাস্তায় আছি। আসতেছি কেন? না, এমনি। আর তুমি গিয়েছো, আমাকে বলে যাবে না? আরে তুমি তো ঘুমাচ্ছিলে, তাই তোমাকে আর ডাকিনি। ওকে, সাবধানে এসো। আচ্ছা, এই বলে ফোনটা কেটে দিলাম। তারপর শান্তিকে বললাম, বিল্ডিং তো হয়ে গেছে, এখন তো বাকি কাজগুলো করতে হবে। এখন শুধু লোক নিতে হবে। তাছাড়া আমি সব ব্যবস্থা করে ফেলেছি। 4টা কোম্পানির সাথে ডিল করে রেখেছি, তারা আমাদের কাজ দেবে, আমরা শুধু করে দেব। তাহলে তো ভালোই করেছিস। এখন সব কিছু তুই লোক দিয়ে সাজিয়ে ফেল। কাল থেকে শুরু করব। কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। ঠিক বলেছিস, তবে তাড়াতাড়ি শেষ করে ফেলবো। এগুলো শেষ করে আবার লোক নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে। সেটা তো দিব, তবে লোক কিন্তু তুই সিলেক্ট করবি, কাকে নিব কাকে নিব না। ঠিক আছে, আমি দেখবো। তুই সব কিছু তাড়াতাড়ি রেডি কর। কালকে সকালে তুই রেডি থাকিস। ঠিক আছে। সকালে তোকে আমি তোর বাসায় এসে নিয়ে যাব। তারপর আর কোনো কথা হলো না। শান্ত আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসার ভেতরে যাব, তখন শান্ত বলল, সকাল 10টায় রেডি থাকিস, আমি তোকে নিতে আসবো কিন্তু। আচ্ছা, আসিস। আচ্ছা বলে শান্ত ওর গাড়ি নিয়ে চলে গেল। আমি বাসার ভেতরে চলে এলাম। দরজা খুলে ভেতরে যেতেই আমি ভয় পেয়ে গেলাম, কারণ মায়া আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাছে পেলে চিবিয়ে খাবে। আমি ভয় ভয়ে ওর কাছে গিয়ে বললাম, কি হয়েছে? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তো কি করব, তুমি আমাকে না বলে চলে গেলে কেন? তুমি তো ঘুমিয়েছিলে, তাই তোমাকে আর ডাক দিইনি। পরে যেন আর এমন না হয়, বলে দিলাম। ঠিক আছে, বলে যাব। যাও, এখন ফ্রেশ হয়ে এসো। ওকে। আমি বাধ্য ছেলের মতো ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মায়া তোয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বের হতেই আমার দিকে তোয়ালা বাড়িয়ে দিল। আমি তোয়ালাটা নিয়ে হাত মুখ মুছে রেখে দিলাম। তখন মায়া বলল, তো তুমি বিল্ডিং দেখেছো কি? দেখে এসছি, আবার কিনেও ফেলেছি। তোমার অফিস চালু কবে করবে? এই তো আর কয়েকদিন পর শুরু করব। আচ্ছা, চলো না আমরা বিয়েটা করে ফেলি। আবার এক কথা, এই প্রশ্নের উত্তর তোমাকে কয়বার বলবো? ঠিক আছে, আর বলবো না। এখন চলো, খাবার খেয়ে নেবে। চলো। তারপর আমিও মায়া ওদের বাসায় এসে লাঞ্চ করে নিলাম। তারপর রুমে এসে ঘুমিয়ে গেলাম। এইভাবে দেখতে দেখতে আজকের দিনটা কেটে গেল। পরের দিন ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু শান্তের আসার কোনো নামগন্ধই নেই। আমি নিচে বসে দারোয়ান চাচার সাথে কথা বলতে লাগলাম। তখন শান্ত হলো। আমি ওর কাছে গেলাম, তখন বলল, সরি রে, আজকে আসতে একটু লেট হয়ে গেলাম।
একটু লেট মানে? আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। আর বলিস না, কাজের লোকদের ঠিক করতে একটু দেরি হয়ে গেছে। ও এখন এখানে দাঁড়িয়ে থাকবি নাকি গাড়িতে উঠবি? উঠছি। আমি শান্তর গাড়িতে উঠলাম। শান্ত গাড়ি ড্রাইভিং করতে লাগলো। কিছুক্ষণ পর আমরা আমাদের নতুন অফিসের নিচে চলে এলাম। আমরা দুজনে গাড়ি থেকে নেমে ভেতরে গেলাম। শান্ত আগে থেকে লোক ঠিক করে রেখেছিল, তাই আমরা বলে দিয়েছি ওরা সাজাচ্ছে। অফিসটা বেশি বড় করবো না, মাত্র 200-300 জন কাজ করতে পারবে, তার বেশি হবে না। সারাদিন অফিসে থেকে সব কিছু সাজিয়ে নিলাম। এর ভেতরে আবার মায়া ফোন করে খাবার খেয়ে নিতে বলেছে। সব কিছু গুছিয়ে নিলাম। আমি আর শান্ত সিদ্ধান্ত নিলাম 2 দিন পর লোক নেওয়া শুরু করব। আর আজকে সব জায়গায় পোস্টার বিজ্ঞাপন দেওয়া শুরু করব। অফিসের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি আর শান্ত বের হলাম। রাত বাজে তখন 10টা। দুজন মিলে গাড়িতে উঠলাম। শান্ত আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি ভেতরে গেলাম। দরজা খুলে দেখি মায়া ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখে বলল, আজকে সারাদিন কি কাজ করলেন জানা? আজকে সব কিছু গুছিয়ে এলাম। 2 দিন পর লোক নেওয়া শুরু করব। ও আচ্ছা, যাও এখন ফ্রেশ হয়ে এসো, দুজনে একসাথে খাবো। দুজনে খাবো মানে? তুমি এখনো খাওনি নাকি? তোমার সাথে খাবো দেখে আর খাইনি। এখন বেশি কথা না বলে যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। বলে আমাকে ধাক্কা দিয়ে আমাকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আমিও ফ্রেশ হয়ে সোজা খাবার টেবিলে চলে গেলাম। তারপর আমরা দুজনে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে মায়াকে ওর বাসায় পাঠিয়ে দিলাম। তারপর আমি রুমে এসে ঘুমিয়ে গেলাম। এভাবে কেটে গেল 2 দিন। 2 দিন পর আজকে সকালে সকালে অফিসে চলে এলাম, কারণ আজকে আমি লোক নিয়োগ করবো। ইন্টারভিউ রুমে আমিও শান্ত বসে আছি। আমরা দুজনেই সবার ইন্টারভিউ নিচ্ছি। অনেক মানুষ ইন্টারভিউ দিতে এসছে, নিচে 1000 হবে, তবে আমরা শুধু 300 জনকে নেব। একে একে সবাই ইন্টারভিউ দিচ্ছে। সবার ইন্টারভিউ নিতে নিতে বিকেল হয়ে গেল। আমিও শান্ত ঠিক করেছি কাকে কাকে নেব। তো আমরা তাদের চাকরির খবরটা বলে দিলাম। আজকে 28 তারিখ, 1 তারিখ থেকে অফিস চালু করব। তাই সবাইকে 1 তারিখে আসতে বললাম। তারপর আমি বাসে চলে এলাম। আজকে 1 তারিখ। আজকে সকালে আমি আবার অফিসে গেলাম। গিয়ে অফিসের সকল কর্মীদের সাথে আমিও শান্ত পরিচয় হলাম। প্রথম দিন ছিল, তাই সবার কাজের চাপ একটু কম ছিল। তাই আজকে তাড়াতাড়ি অফিস ছুটি দিয়ে দিলাম আর কালকে ঠিক টাইমে সবাইকে আসতে বললাম। তারপর আমি বাসে চলে এলাম। এইভাবে কেটে গেল 6 মাস। এই 6 মাসে আমাদের কোম্পানিতে আয় আগের থেকে ডবল হয়েছে। আমাদের কোম্পানি এখন ভালোই চলছে। একদিন অফিস থেকে বাসে ফিরে দেখি মায়া আমার রুমে বসে আছে। এটা নতুন কিছু না, প্রতিদিন মায়া আমার রুমেই বসে থাকে, তবে আজকে একটু বেশি সাজগুজ করেছে। কারণটা বুঝলাম না। তখন আমি মায়ার কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, আজকে এত আটা ময়দা মেখেছো কেন? খবরদার, এর একটা নাম আছে, মেকআপ। না, আমি এটা আটা ময়দাই বলবো। এখন বলো, এত সাজগুজ করার কারণটা কি? আছে একটা কারণ, সেটা তোমাকে বলবো না। প্লিজ বলো না, কি কারণ? বলবো একটু পরে, আগে ফ্রেশ হয়ে এসো তারপর। এই বলে আমাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আমিও ফ্রেশ হয়ে বের হলাম। তারপর মায়ের সাথে ওদের বাসায় গেলাম। মায়েদের বাসার ভিতরে ঢুকে আমি তো অবাক, এরা এখানে কেন? কারা হতে পারে বলুন তো? কারণ মায়েদের বাড়িতে মিজু, নীলা, শান্ত আরও কয়েকজন আমার ভার্সিটির বন্ধু। আমি ওদের এখানে দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। কি রে, তুই এভাবে তাকিয়ে কি দেখিস? তোরা এখানে কি করতেছিস? এসেছি একটা কাজের জন্য। কি কাজ সেটা বল তো। সেটা তোকে বলতে হবে নাকি? তোকে বলবো না। ঠিক আছে, না বললে। হয়েছে, এখন আর কিছু বলতে হবে না। আর মিজু, তোরা সবাই তাড়াতাড়ি ছাদে যা। আচ্ছা, যাচ্ছি। কেন? ওরা আবার ছাদে যাবে কেন? একটু পর দেখতে পারবে কি কারণে ওরা ছাদে যাচ্ছে। চল তাহলে আমরাও যাই। দাঁড়াও 1 মিনিট। বলে মায়া একটা ওড়না দিয়ে আমার চোখ বেঁধে দিল। চোখ বাঁধার ফলে আমি কিছুই দেখতে পারছি না। কি ব্যাপার, তুমি আবার আমার চোখ বাঁধলে কেন? চলো এখন ছাদে যাব, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমাকে অত্যন্ত বলো। বললে তো সেটা আর সারপ্রাইজ থাকবে না। ওকে, এখন চলো আমার সাথে। কোথায় যাব? এত কথা না বলে চুপচাপ আমার সাথে এসো। ঠিক আছে, চলো। তারপর মায়া আমাকে ধরে ছাদের উপরে চলে এলো। তারপর মায়া আমার চোখের বাঁধনটা খুলে দিল। সাথে সাথে সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ। আমি এসব থেকে টাস্কি খেলাম। আজকে আমার জন্মদিন আর আমারই মনে ছিল না। এসব ভাবছি, তখন আমার সামনে একটা বড় কেক এলো। নাও এবার কেক কাটো। ওকে বলে কেকটা কাটলাম। তারপর প্রথমে মায়াকে খাওয়ালাম, তারপর একে একে সবাইকে কেক খাওয়ালাম। তাহলে এই ছিল আমার সারপ্রাইজ। হ্যাঁ, এটাই ছিল তোর সারপ্রাইজ।
আর এই সব ব্যবস্থা মায়া তোর জন্য করে রেখেছিল। আমি মায়ের দিকে তাকালাম, দেখে লজ্জায় লাল হয়ে আছে। এখন সবাই চল, খাবার খেতে হবে তো। তারপর সবাই মিলে ডিনার করতে বসলাম। তখন মায়ের ভাই বলল, এবার তাহলে তোমাদের বিয়েটা দিয়ে দিই, কি বলো? এখন? হ্যাঁ, এখন না দিলে আবার কবে দিব? আর তোমার বিজনেসও তো ভালোই চলছে। ঠিক আছে ভাইয়া, আপনি যা করবেন তাই হবে। তাহলে সামনের সপ্তাহে তোমাদের বিয়ের তারিখটা ঠিক করি। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। মায়া, তোর কোনো সমস্যা নেই তো? না, আমার সমস্যা নেই। তুমি যেই দিন চাও সেই দিন বিয়ে হবে। তাহলে তো হয়েই গেল। তাহলে সামনের সপ্তাহে তোমাদের বিয়ে হচ্ছে, আর তোমরা সবাই ঠিক টাইমে চলে আসবে, কেমন? আচ্ছা, আমরা চলে আসবো। ওকে। আচ্ছা, যাচ্ছি। তাহলে তোরা থাক, আমরা এখন চলে যাই, কেমন? আচ্ছা, পৌঁছে ফোন দিস। আচ্ছা, দেবো। তারপর ওরা সবাই চলে গেল, আমিও বাসে চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো কিছু একটা সুরসুরিতে। চোখ খুলে দেখি মায়া আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। মায়া এখানে এসছে এটা দেখে অবাক হলাম না, কারণ আমার ফ্ল্যাটের চাবি ওর কাছে আছে। মায়া আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে আমার বুকের সাথে চেপে ধরলাম। মায়াও আমাকে জড়িয়ে ধরলো। হয়েছে, এবার ছাড়ো, অফিসে যেতে হবে তো। অফিসে যাবো তো, তুমি এখানে কেন এসেছিলে? তোমাকে ডাকতে এসেছি। যাও, এখন ফ্রেশ হয়ে এসো। ওকে, যাচ্ছি। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মায়া খাটের উপরে বসে আছে। তুমি এখানে বসে আছো কেন? বাসায় যেতে পারোনি? তোমার সাথে যাব দেখে বসে আছি। তো এবার কি যাওয়া যায়? ঠিক আছে, চলো যাই। চলো। আর আজকে অফিস থেকে একটু আগে আসবে, কেমন? কেন? আমি এক জায়গায় যাব, তাই। তুমি আবার কোথায় যাবে? একটু শপিং মলে যাব। কেন? আবার কি কিনবে? বিয়ে শপিং করতে যাব। তুমি একা চলে যাও, আমার সময় হবে না। না, তোমাকেও আমার সাথে যেতে হবে। আমাদের বিয়ের শপিং তুমি পছন্দ করে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বিকেলে অফিস চলে এসো। ওখান থেকে না হয় দুজনে একসাথে শপিং মলে যাব। ঠিক আছে, তাহলে আমি বিকেলে তোমার অফিসে যাব। হুম। হুম। আচ্ছা, তাহলে আমি এখন যাই, না হলে আবার লেট হয়ে যাবে। ঠিক আছে, দেখে শুনে যাও। ওকে। বলে বাসা থেকে বের হয়ে বাইকটি নিয়ে সোজা অফিসে চলে গেলাম। অফিসে এসে বাইকটা পার্কিং করে সোজা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকতেই সবাই আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে নিজের কেবিনে গিয়ে বসলাম। তারপর কাজ করতে শুরু করলাম। কাজ করছি, তখন ম্যানেজার এসে বলল, স্যার, আজকে একটা জরুরি মিটিং আছে, আপনাদের দুজনকেই থাকতে হবে। আচ্ছা, মিটিং কখন শুরু হবে? একটু পর শুরু হবে। আচ্ছা, আপনি যান, আমরা আসছি। ওকে। বলে ম্যানেজার চলে গেল। আর আমি আমার কাজগুলো করতে লাগলাম। কাজ করতে করতে ম্যানেজার মিটিংয়ের জন্য আমাকে ডেকে গেল। আমি আমার কেবিন থেকে বের হয়ে শান্তর কেবিনে ডেকে গেলাম। শান্তর কেবিনে গিয়ে দেখি শান্ত বসে বসে একটা ফাইল চেক করছে। কি রে, তুই আবার কি করছিস? কিছু না, সেই একটা ফাইল চেক করছি। ও, তা তুই আবার কি মনে করে আমার কেবিনে এলি? মিটিং রুমে চল, একটা জরুরি মিটিং আছে, সেটা করতে হবে। তো তুই একা চলে যা, গিয়ে মিটিং অ্যারেঞ্জ কর। আমি গেলে হবে না, তোরও যেতে হবে। আচ্ছা চল তাহলে। আমি আর শান্ত কেবিন থেকে বের হয়ে সোজা মিটিং রুমে চলে গেলাম। মিটিং রুমে গিয়ে দেখি অনেক কোম্পানির লোক বসে আছে। আমি গিয়ে মিটিং শুরু করলাম। মিটিং শেষ করতে করতে বিকেল হয়ে গেল। মিটিং রুম থেকে বের হয়ে কেবিনে চলে এলাম। কেবিনের দরজা খুলে দেখি মায়া সবাই বসে আছে। মায়াকে দেখে মনে পড়ে গেল আজকে মায়ার সাথে শপিং মলে যেতে হবে। তখন আমাকে দেখে মায়া আমার কাছে এসে বলল, কি ব্যাপার, মিটিং শেষ নাকি? হ্যাঁ শেষ। আচ্ছা যাও, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসো, আবার শপিং মলে যেতে হবে তো নাকি? ঠিক আছে যাচ্ছি, তুমি একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো। ঠিক আছে যাও। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে মায়াকে সঙ্গে নিয়ে অফিসের নিচে এলাম। তারপর বাইকটা নিয়ে মায়াকে পেছনে বসিয়ে শপিং মলে যাওয়ার জন্য রওনা দিলাম। মাঝপথে একটা রেস্টুরেন্টের কাছে মায়া বাইক থামাতে বলল। আমিও সেখানে থামালাম। তারপর মায়া বাইক থেকে নেমে আমার সামনে এসে বলল, আমি জানি তুমি দুপুরে খাবার খাওনি, তাই এখন ভেতরে চলো, খাবার খাবে। আমি দুপুরে খাইনি, এটা তুমি কিভাবে জানলে? তুমি না খেয়ে থাকবে আর আমি সেটা বুঝবো না? এটা কেমন করে হয় বলো? ও
এখন কথা বাদ দিয়ে ভেতরে চলো। আমি বাইক থেকে নেমে ভেতরে গেলাম। তারপর দুজনে একটা চেয়ারে বসলাম আর মায়া 2 প্লেট বিরিয়ানি অর্ডার করলো। কিছুক্ষণ পর বিরিয়ানি চলে এলো। আমরা খাওয়া শুরু করলাম। খাওয়ার পর ঘটলো আরেক সমস্যা। মায়া আমাকে বিল দিতে দিচ্ছে না। মায়া বলে ও নিজে দেবে। আমিও আর ওকে জোর করলাম না। মায়া বিলটা দিয়ে দিল। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে সোজা শপিং মলে চলে এলাম। শপিং মলের সামনে এসে বাইকটা পার্কিং করলাম। তারপর মায়াকে সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করলাম। প্রথমে মায়া আমাকে সঙ্গে করে মেয়েদের দোকানে প্রবেশ করলো। আমি শুধু মায়ার পিছন পিছন হাঁটছি। মায়া শাড়ির দোকানে গেল, গিয়ে দোকানদারকে কয়েকটা শাড়ি দেখাতে বললো। দোকানদার আমাদের সামনে কয়েকটা শাড়ি রাখলেন। এবার বলো কোন শাড়িটা তোমার বেশি পছন্দ হয়? আমি একটা কমলা কালারের শাড়ি পছন্দ করে দিলাম। তোমার পছন্দ আছে বলতে হবে, এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি আর কিছু বললাম না। তারপর মায়া আমাকে নিয়ে ছেলেদের দোকানে গেল। আমি অবশ্য অবাক হলাম, ওর ছেলেদের দোকানে কি কাজ আছে। দেখলাম মায়া ওর শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি কিনেছে। তো শেষে একটা পাঞ্জাবি পছন্দ করে বিলটা দিয়ে চলে এলো। তারপর আমরা শপিং মল থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম। এইভাবে দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে এলো। আজকে আমার আর মায়ার বিয়ে। সারা বাড়িতে মেহমানে ভর্তি। বিয়ের সব দায়িত্ব মিজু আর নীলা নিয়েছে। আমার বাসায় শুধু আমার বন্ধু বান্ধব ছাড়া আমার তো এখন আর কোনো আত্মীয় স্বজন নেই। সন্ধ্যাবেলা কাজে এসে আমাদের বিয়ে পড়িয়ে গেল। আমার কয়েকটা বান্ধবী আর মায়ের কাজিনরা মায়াকে বাসর ঘরে নিয়ে গেল। আমিও সবার মতো ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে লাগলাম। রাত 12টার দিকে মিজু আর নীলা আমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি ভেতরে ঢুকে দেখি মায়া খাটের উপর বসে। আমি দরজা লাগিয়ে খাটের দিকে যেতে লাগলাম। মায়া খাট থেকে নেমে এসে আমার পা ধরে সালাম করলো। তারপর আবার খাটের উপরে গিয়ে বসে পড়লো। আমিও গিয়ে মায়ের পাশে বসলাম। তারপর মায়ের ঘোমটা তুলে দিলাম। তারপর বাকিটা বুঝিনি। 4 বছর পর আমার আর মায়ের বিয়ের 4 বছর হয়েছে। বিয়ের 2 বছর পর আমাদের একটা কন্যা সন্তান হয়েছে। ওর নাম সাইফা। মিজু আর নীলারও বিয়ে হয়েছে। আজ 2 বছর হলো। ওদের একটা ছেলে আছে। একদিন অফিসে যাব এমন সময় মায়া আমার কাছে এসে বলল, অফিসে যাচ্ছ নাকি? কেন? আসবে কখন? আজকে ফিরতে রাত হবে, একটা ডিল আছে ও তাই। কিন্তু কেন? না, আজকে তোমার মেয়ে শপিংয়ে যেতে চাইছে তাই। আজকে তো হবে না। সেটা আমাকে না বলে তোমার মেয়েকে বলো। ঠিক আছে, সাইফাকে ডাক দাও। আমাকে ডাক দিতে হবে না, আমি এসে গেছি। আজকে কিন্তু আমি শপিংয়ে যেতে পারবো না। না, আমি কোনো কথা শুনতে চাই না। আমার সাথে আজকে শপিংয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি আজকে তাড়াতাড়ি আসতে পারি নাকি। ঠিক আছে বাবাই। তারপর আমি বাসা থেকে বের হয়ে অফিসে চলে এলাম। আজকে আবার একটা বড় মিটিং আছে, তাই আমাদের সেখানে যেতে হবে। তাই অফিসে এসে শান্তকে নিয়ে মিটিংয়ের জায়গায় চলে গেলাম। অফিসের ভেতরে ঢুকতেই পিয়ন আমাদের নিয়ে মিটিং রুমে নিয়ে গেল। আমরা মিটিং রুমে গিয়ে বসলাম। তখন এক এক করে সবাই আসতে লাগলো। এরপর যে প্রবেশ করলো তাকে দেখে আমি চমকে উঠলাম। আব্বু এখানে কেন? কারণ আব্বু এবার মিটিং রুমে প্রবেশ করেছে। আব্বু আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমাকে কিছু একটা চিনতে পারছে, কারণ আমি মাস্ক পরে আসি। আমি শান্তকে সব কিছু বলে ওখান থেকেই বের হয়ে এলাম, কারণ আর কিছুক্ষণ ওখানে থাকলে আব্বু আমাকে চিনে ফেলতো। অফিস থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম। বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই মায়া দরজা খুলে দিল। মায়া অবশ্য এই টাইমে আমাকে আশা করেনি। কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি এসেছো কেন? এমনি ভালো লাগছে না তাই। কি বলো, শরীর খারাপ নাকি? আরে তেমন কিছুই না। আচ্ছা যাও, তাহলে তুমি রেস্ট নাও। আমি কোনো কথা না বলে সোজা রুমে চলে এলাম। সেদিন আর বাইরে কোথাও গেলাম না। পরের দিন সকালে অফিসে গেলাম। সারাদিন কাজ করে রাতে বাসায় চলে এলাম। এভাবে 2 মাস কেটে গেল। একদিন বিকেলে অফিস থেকে বাসায় এসে কলিং বেল বাজালাম। তখন একজন মহিলা এসে দরজা খুলে দিল। সেই মহিলা আমাকে দেখা মাত্রই আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। আপনারা আবার ভাবছেন এটা কে? আসলে সে হলো আমার আম্মু। আমি আম্মুকে দেখে অনেক অবাক হলাম। আম্মু এখানে কিভাবে এলো? আম্মু আমাকে ধরে কাঁদছে, আর আমি এসব ভাবছি। এতদিন আমাদের ছেড়ে কিভাবে ছিলি? আমাদের কথা কি তোর একটুও মনে পড়েনি? মনে পড়লো, মিথ্যে অপরাধী হয়ে থাকতে চাইনি, তাই আর যাইনি। আমরা জানতাম তুই এই কাজ করিসনি। মিথিলা তোকে ফাঁসিয়েছে। কিন্তু তোমরা এখানে এলে কিভাবে? তোর আব্বু আমাদের নিয়ে এসেছে। আব্বু কোথায় এখন?
তোর আব্বু ভেতরে বসে আছে, সাইফাকে নিয়ে খেলা করছে। আয়, আগে ভেতরে আয়। আমি আম্মুর সাথে ভেতরে এসে দেখি মিথিলার ছোট বোন, মিথিলার আব্বু আম্মু, আমার আব্বু, সাইফা, মায়া বসে বসে গল্প করছে। আমি একবার মিথিলার দিকে তাকাতেই মিথিলা মাথাটা নিচু করে নিল। আমি ওর দিক থেকে আমার চোখটা সরিয়ে নিলাম। তখন মিথিলার আব্বু বলল, বাবা, আমাদের ক্ষমা করে দিও। আমাদের মেয়ে যা করেছে তার জন্য আমরা খুব লজ্জিত। না আঙ্কেল, ঠিক আছে, তবে দ্বিতীয়বার যেন এই ভুলটা আর না করে। আর কখনো এমন করবে না, আমি কথা দিচ্ছি। ঠিক আছে। তখন আব্বু সোফা থেকে উঠে আমার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। তারপর জড়িয়ে ধরে কেঁদে উঠলেন, সাথে আমিও কেঁদে দিলাম। এতদিন আমাদের ছেড়ে কেমনে ছিলি? ছিলাম কোনো রকমে। একা একা কিভাবে থাকতি? একা থাকতাম না, মায়া সবসময় আমার পাশে থেকেছে। মেয়েটাকে আমাদের সবার পছন্দ হয়েছে, ভারী মিষ্টি মেয়ে। কিন্তু তোমরা আমার ঠিকানা জানলে কিভাবে? হঠাৎ করে মায়া কিচেন থেকে এসে বলল, আমি নিয়ে এসেছি। কিন্তু তুমি তাদের চিনলে কিভাবে? আচ্ছা শোনো, আজকে বিকেলে আমি আর সাইফা একটু পার্কে গিয়েছিলাম ঘুরতে। তখন উনি আমার কাছে এসে তোমার ছবি দেখিয়ে বলে আমি তোমাকে চিনি কিনা। তখন আমি বলি এটা আপনার কি হয়? তখন তিনি বলেন এটা তার ছেলে। একটা ভুলের কারণে তাকে বাসা থেকে বের করে দিয়েছি। আজ 5 বছর ধরে ওকে খুঁজে চলেছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। তখন আমি এদের তোমার কথা বলি, আর এটাও বলি যে আমি তোমার বউ, আর তারা আমাকে তাদের বৌমা হিসেবে মেনে নিয়েছে। এত বড় একটা কাহিনী, আর আমি কিছুই জানি না। তোমাকে আর জানতে হবে না, যাও এখন ফ্রেশ হয়ে এসো, সবাই একসাথে খাবার খাবো। ঠিক আছে। আব্বু আম্মু, আপনারাও ফ্রেশ হয়ে আসুন, একসাথে নাস্তা করব। তারপর আমি সবাইকে রুম দেখিয়ে দিলাম। সাইফা আম্মুর কাছে আছে। সবাইকে রুম দেখিয়ে দিয়ে আমি রুমে এলাম। এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে বলল, আমার একটা কথা রাখবে? কি কথা বলো? আমি রাখার চেষ্টা করব। বেশি কিছু না, তোমার বাবা মার সাথে তোমাদের বাড়িতে যেতে চাই, আর এখানে আসতে চাই না। ঠিক আছে, যাব। সত্যি বলছো? বলার সাথে সাথে মায়া আমার গালে একটা চুমু দিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। আমিও মায়ের সাথে খাবার টেবিলে চলে এলাম। একে একে আব্বু আম্মু, মিথিলার বোন, মিথিলার আব্বু আম্মু সবাই এসে পড়লো। তারপর আমরা খাবার খাওয়া শুরু করলাম। তাহলে বাড়িতে কবে যাচ্ছিস? তুমি যেদিন বলবে সেদিনই যাব। তাহলে কালকে সকালে রেডি থাকিস। আর কোনো কথা বললাম না, খাবার খেয়ে রুমে চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। আজকে সাইফা ওর দাদাদের কাছে ঘুমিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিয়ে পড়লাম আমার বাড়ির দিকে। বাড়ি আস্তে আস্তে বিকেল হয়ে গেল। বাড়ির সামনে গাড়ি থেকে নামলাম। বাড়িটা আগের মতোই আছে। আমি বাড়ির ভেতরে এলাম। তারপর আমার রুমে চলে এলাম। রুমের ভেতরে ঢুকে দেখি রুমটা আগের মতোই আছে। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ কি যেন আমাকে জড়িয়ে ধরলো। তাকিয়ে দেখি মায়া। আমিও মায়াকে জড়িয়ে ধরলাম আর বললাম, সব কিছু ফিরে পেয়েছি, আর কিছু চাই না। আমার এইভাবে দিন কাটলেই হবে।